আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামে। আমার পাশে দেখছেন তারেক আজিজ ভাই। তারেক আজিজ ভাইদের একটা সুন্দর খামার আছে, যার নাম হাজী মোহাম্মদ গুলাম মোস্তফা অ্যাগ্রো ফার্ম। আবার বলছি, খামারটির নাম হাজী মোহাম্মদ গুলাম মোস্তফা অ্যাগ্রো ফার্ম। তারেক আজিজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, এই আপনি যে কেমন আছেন? বড়টা নাম হাজী মোহাম্মদ গুলাম মোস্তফা অ্যাগ্রো ফার্ম, এই নামটা কি বা কার নামে এই নামটা? এই নামটা হচ্ছে আমার আব্বার নামে। হ্যাঁ, ওই আব্বার নাম থেকে এই ফার্মের নামকরণ। জি। বাবার নামটা এই ফার্মের মধ্যে আসলে আমি নামকরণ করছি। আমি বাম পাশে আমাদের একটা শেড দেখতে পাচ্ছি, এটা কিসের শেড? এটা হচ্ছে আমার ছাগলের আর ভেড়ার শেড। ছাগলের আর ভেড়া শেড। আমরা সামনে গিয়ে একটু উপরে উঠবো। ছাগল ভেড়া কতগুলো আছে? এখন কম, এখন 30টার মতো মনে হয় আছে। আর আমি বাকিগুলো অনেকগুলো ছিল, কুরবানিতে আমি খাসি বিক্রি করছি, তো আমার অনেক বড় বড় খাসি ছিল। আর এর ভিতরে অনেকগুলা মারাও গেছে এই করোনার কারণে, ওই যে আমরা পিপিআর এর ভ্যাকসিনটা পাই নাই, তো এই জন্য আমার অনেক ছাগল মারা গেছে। আরে, এই শেডটাও তো আপনাদের জানা দরকার। শেডটা কতটুকু আয়তন, কি পরিমাণ ছাগল রাখা যায়, যেটা আপনার জন্য উপকারী। আসেন। তারেক আজিজ ভাই ডাক নাম হচ্ছে বাবু, সবাই বাবু নামেই চিনে আর কি। চেনে। আর সাথে আছে আমাদের তারেক আজিজ ভাইয়ের ছেলে বাবু ভাই। এই শেডটার আয়তনটা একটু বলেন, কত ফুট লম্বা, এটা কত ফিট? আপনার লম্বায় আছে 110 ফিট, জি আর এইভাবে আছে 25 ফিট, জি। 25-30 ফিট। 30। এখানে কটা ছাগল রাখেন? এখানে মোটামুটি 200 ছাগল রাখা যায়। এটা করতে কেমন খরচ পড়েছে? কিন্তু 2 থেকে 2.5 লাখ টাকার মতো খরচ গেছে। 2.5 লাখ টাকার মতো খরচ গেছে। হ্যাঁ। তো এখানে কতটুকু উঁচু করেছেন? আমি নিচ থেকে এটা 3.5 ফিট উঁচু দিছি। নিচেরটা পরিষ্কার করতে অসুবিধা হয় না? না না, কোনো অসুবিধা হয় না। আমি তো ওই যে মোটর দিয়ে পাইপ দিয়ে করি, তো আমার ড্রেন করা আছে, ওই পাইপ দিয়ে দিলে সমস্ত ময়লা নেমে চলে যায়। ছাগল ভেড়া পালন আসলে লাভজনক? না, লাভজনক তো অবশ্যই, যদি ভালো করে পালতে পারে অবশ্যই লাভজনক। কারণ ছাগলের তো আপনার বাচ্চা দেয় অনেক, প্রচুর দেখা গেছে বছরে 12 মাসে তো না, হয়তো 14 মাসের মধ্যে 2বার বাচ্চা পাওয়া যায়। আপনার কাছে কি কি জাতের ছাগল আছে? আমি বেশিরভাগগুলো হচ্ছে ব্ল্যাক বেঙ্গল আর ক্রস। আমি ওই বড়গুলা পালি না, ওগুলাতে চর্বি বেশি ধরে, তো ওই জন্য ওগুলা পালি না। একবার কিনলে কেউ আরেকবার কিনতে চায় না। না, ওগুলা আমাদের মানে আমি বেসিক্যালি আমার যে ফার্মটা করছি, আমি কিন্তু ফার্মটা করছি আমি আমার এইখানকার যেই কাস্টমারগুলা ওগুলার উপরে কইরা। হ্যাঁ, কারণ হচ্ছে আমি এইখানে অনেক বড় কইরা করতে গেলে, আমি যদি আমার মার্কেট অন্য জায়গায় নিয়ে যেতে হয়, অন্য জায়গায় বিক্রি করতে হয়, এটা আসলে কষ্টসাধ্য ব্যাপার। আমি আমার এইদিকে আসলে এত বড় ছাগল কেউ কিনে না। আপনি কি কুরবানি উপলক্ষে ছাগল পালন করেন? হ্যাঁ, কুরবানি উপলক্ষে আমি যে গত ঈদে তো বিক্রি করলাম, অনেকগুলা খাসি বিক্রি করছি। আমার বড় খাসি যেগুলো ছিল, আমি একজনের কাছে 5টা খাসি বিক্রি করছি প্রায় 1.5 লক্ষ টাকা। আর এরকম 30, 35, 40 এরকম দামি আমি খাসিগুলো বিক্রি করছি। আর এই যে যখন ধরেন আপনার কাছে যখন ছাগলগুলো জন্মগ্রহণ করেন, পুরুষগুলোরে খাসি করে আপনি লালন পালন করেন, ফিমেলগুলো কি করেন? ফিমেলগুলো রেখে দিই, আমি ওগুলো বিক্রি করি না। ও আচ্ছা। ওইগুলো রেখে দিই যেন আস্তে আস্তে বাড়ে আর কি, ওইগুলো আমি বিক্রি করি না। না মানে দেশে যেহেতু আপনার কাছে শুনে, হয়তো আপনার আশেপাশের কেউ হয়তো যদি কেউ কিনতে আসে যে আমরা একটু পালন করব কিছু। এখন তো আসলে আমার ছাগল খুব কম। অনেক ছাগল ছিল, এই করোনার কারণে তো বললামই যে পিপিআর এর ভ্যাকসিন আমরা পাই নাই বিদায় আমার অনেকগুলো ছাগল মারা গেছে। আসলে এখন বিক্রি করার মতো নাই, তবে ইনশাল্লাহ ভবিষ্যতে চাইলে আমি দিতে পারবো, আমার কাছে থাকবে ইনশাল্লাহ। ভাই এই উজান গোবিন্দি গ্রাম, তারেক আজিজ ভাই, বাবু ভাই, মোটামুটি এই এলাকায় কিন্তু ওনার বাবা গোলাম মোস্তফা সাহেব অনেক পরিচিত, যেহেতু তাদের এখানে ইন্ডাস্ট্রি আছে, তাদের শিপিং মিল আছে, তাই না? আপনারা চাইলে কিন্তু আসতে। আপনাদের আর কি কি আছে? আমাদের হচ্ছে আপনার স্পিনিং মিল। ভাই স্পিনিং মিল, সাবেদ আলী স্পিনিং মিল। তাহলে জানতে পারলেন। তো এখানে আসলে মোটামুটি পাবেন তারেক আজিজ ভাইকে, যদি আপনারা কেউ নিতে চান। কিন্তু কিছুদিন পরে আসেন, এখন কিন্তু তার কাছে ছাগল বেড়া ওইভাবে নাই বিক্রির বোঝে। আমরা একটু ওই যে আর একটু সামনে কিছু কিছু কাজ আছে, সেগুলো একটু দেখি। বন্ধুরা আমাদের সাথে আছেন আমাদের একটা মেহেদি হাসান মামুন। হ্যাঁ, কিছু খাইতে পারে না, ও হাতে পাও এরকম টাইনা ভেড়াটাকে একটু চিকিৎসা দেন। আমরা আপনার জি স্যালাইন দেন, যা দেন সুস্থ করে দেন। সাথে না, সুস্থ করার মালিক আল্লাহ। জি জি বাচ্চা করে স্যালাইন দিতে হবে।
জি জি। আচ্ছা স্যালাইনের নামটা বলে দিলে আমি এইটা ডিএনএ স্যালাইন আনেন তো পুষ্কার আছে স্যালাইন ডিএনএ স্যালাইন পুষ্কার স্যালাইন ইনফিউশন। তারেক ভাই, এই পাশে দেখলাম একটা নতুন সেট করছেন, এটা কি? এটাও আপনার গরুর শেড, নতুন গরুর জন্য শেড করতে। গাভীর না মোটা তাজা গরু? না, এটা সারের জন্য। এটা এত উঁচু করছেন কেন? আসলে উঁচু করা হয়েছে, নিচে আছে শেড হইলে অনেক প্রবলেম, আর উঁচু শেডের হচ্ছে একটা প্রবলেম, যদি আল্লাহ না করে হয়তো ঝড় তুফানের মধ্যে আসলে একটু প্রবলেম হয়। সারা বছরে ঝড় তুফান হয় 4 দিন 5 দিন, হ্যাঁ। আর 360 দিন কিন্তু ভালোই থাকে। এই তো বললাম যে উঁচা শেডের একটা প্রবলেম যে ঝড়ের, আর নিচা শেডের মানে প্রতিদিন প্রবলেম। সেটা আপনারা নিচে সেটে যে আমরা সেটা হ্যাঁ। দেখবো। এটা এখানে কি করছেন? এটা হচ্ছে আমার একটু ওই যে বিকাল টাইমে বসার জন্য আর কি, ও, একটু খোলা মেলা থাকবে। তারপরে কুরবানির সময় গরু বিক্রি করতে গেলে তো হ্যাঁ, মানুষজন আসে, একটু আসে বসবে। সবাই, আসলে অফিসে থেকে তো গরু করা যায় না, যেহেতু জি 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 জি। আমার ওয়েট স্কেল এইখানে থাকে, হ্যাঁ। তো এখানে থেকে একদম ওয়েট করে নিতে পারে, সেজন্য আর কি এটা করা। আচ্ছা আসলে আমরা একটু আপনার আগে ফ্যাটেনিং গরুগুলো দেখে আসে, তারপর আপনার ওই ডেইরি সেটে নিচু সেটে যাব। তুমি দাঁড়া যাও। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন তিনি এখন যে শেডটা করছেন, নতুন শেড, এই শেড কিন্তু তিনি আর সেই পুরাতন নিয়ম অনুযায়ী নিচু শেড করছেন না, উঁচু শেড করে চলে যাচ্ছেন। কারণ যতই দিন যাচ্ছে নতুন নতুন টেকনোলজি আসছে, এবং যারা একটু সুদূর প্রসারী চিন্তা করেন তারা কিন্তু এই টেকনোলজিগুলোই গ্রহণ করেন। তারেক আজিজ ভাই, আপনার এই যে শেডটা দেখে তো অনেক ভালো লাগলো, যে এখানে গরু রাখা, পাশে আবার একটু বালুও রাখছেন। আমাকে একটু বলেন কেন এরা সুন্দর করে রাখছেন? যে পাশে বালু রাখছেন, এখানে ড্রেন আছে, এখানে গরু রাখেন, খাবারপত্র আছে, সব বলেন। আমি এখানে বালি রাখছি হচ্ছে যে সারগুলারে সাইরা দেওয়ার জন্য। ওইখানে তো আমি দেখাইলাম আগে যেটা, ওইখানে তো আমি গাবি সারি, ওইখানে সার সারা যায় না। তো এখানে যতটুকু জায়গা আছে ওই একটা করে সার বের করে দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা রাখলে তো ওদেরও একটু ব্যায়ামের প্রয়োজন আছে, যেহেতু সারাক্ষণ পাকার মধ্যে থাকে, সেজন্য আর কি একটু বালু রাখা। বালিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সারগুলো একটু হাঁটা চলা করলে বালির মধ্যে ওদের ব্যায়াম হয়, পাশাপাশি ওদের পায়ের খুরগুলো ভালো থাকে, এজন্যই আর কি বালি রাখা হয়েছে। এখানে কতগুলো গরু আছে? এখানে আমার ওইটাতে আর এটাতে মিলে 10টা গরু রাখার মতো ক্যাপাসিটি। এইগুলার এখানে 7টা আর ওইখানে 3টা। এই ফ্রিজিয়ান গরুগুলোকে আপনার খামারের না বাইরে থেকে কিনে? না না, এটা আমার গাভীর ঘরের বাচ্চা। এই যে আমি বলছি না যে আমার ঘরে একটা গাভী আছে, 8টা বাচ্চা দিছে, ওর বাচ্চা এটা। ও এখনো দুধের দাঁত। আপনি বাংলাদেশের কাকে দেখে বা অনুকরণ করে এই খামার শুরু করেছেন? আমি কাউরে দেখে অনুকরণে গরুর খামার শুরু করিনি। প্রথমে শখের বসে পালতাম, আর আমাদের মানে গ্রামে বাড়ি তো, মানে ওই যে গ্রামে যে মানে ওই যে গৃহস্থ বলে না, তো আমার দাদা দাদি ছিল মানে গৃহস্থ, ব্যবসায়ী ছিল, পাশাপাশি মানে ওই যে গ্রামে 2টা 4টা গরু পালে, ওই থেকে মানে আস্তে আস্তে বংশ পরম্পরায় চলে আসতেছে, গরু পালে তারা। তো ওইখান থেকেই মানে গরুর প্রতি একটা দুর্বলতা, ছোটবেলা থেকে দেখতাম বাসায় গরু আছে, ওইখান থেকে ওই যে আমিও, তারপর আমার আব্বু পালতো, তা আব্বুও সাইরা দিল, ব্যবসার কারণে সময় দিতে পারে না, তখন আবার ওই যে আমি করলাম, ওই 2টা 4টা পালতাম, এখন আস্তে আস্তে এটা মানে বড় হয়ে যেতেছে। বাবু ভাই, এই বছর আপনি ফ্যাটেনিং করে কেমন লস দিয়েছেন সেটা বলেন। না ভাই, আমি তো লস দেই নাই, আমি ইনশাল্লাহ আমার কোনো বছর লস হয় নাই। আমার 21 তারিখে কুরবানির ঈদ গেছে, আমি কুরবানি ঈদের আগে 2 তারিখে গরু অল সোল্ড আউট। আমার মনে হয় না বাংলাদেশে কোনো খামারি বলতে পারবো বা প্রান্তিক খামারি বলতে পারবো যে তারা 2 তারিখে মানে ঈদের 19-20 দিন আগে গরু সোল্ড আউট করছে। আমি করছি। কিভাবে করলেন? আমি করছি, আমি আর গরু বিক্রি হয়ে গেছে, হয়ে যায় প্রতি বছর। মন্ত্র কি? কোনো মন্ত্রই না। আমার গরু, আমি গরুগুলো কেনার সময় খুব যাচাই বাছাই করে কিনি, বিশেষ করে কুরবানির জন্য যেগুলো রাখি, ওগুলো কালারটা তো মাস্ট বি লাগে, ওই কালার দেখে দেখে ক্রয় করি। আর আমি আমার গরু সোল্ড হওয়ার পিছনে কারণ আছে। আমি একটা গরু বিক্রি করবো 3 লাখ টাকা, ওইটা কিন্তু আমি 20 লাখ টাকা দাম হাঁকাই না। আর একটা গরুতে যারা বলে, আমি কিছু কিছু প্রান্তিক খামারি ভাই আছে, মানে তারা কি বলে এগুলা মাঝে মধ্যে আমি নিজেই অবাক হয়ে যাই। আমার কাছে মনে হয় না যে একটা গরুর পিছনে 4 লাখ 5 লাখ টাকা খরচ হয়। গরু কি খায়? গরু তো গরুর খাদ্য খায়। গরু কিন্তু মূলত গরুর খাদ্য খায়, গরু কিন্তু মানুষের খাদ্য খায় না, তাহলে এত খরচ কেন হবে?
আর আমি আমার একটা গরু বিক্রি করবো 3 লাখ টাকা, ওইটা আমি 12 লাখ টাকা দাম চামু, 20 লাখ টাকা দাম চামু, কি প্রয়োজন আছে? যে গরুটা আমি 3 লাখ টাকা বিক্রি করবো ওইটা আমি 3,50,000 টাকা দাম চাই বা 3,20,000 টাকা দাম চাই, এর বেশি কিন্তু না। এই জন্য আমার গরু সোল্ড হয়ে যায়। না, আপনার মন্ত্রটা তো ভালো, কারণ আসলে যদি আমি ক্রেতা হই তাহলে যদি আপনি 3,20,000 চাইলে আমি তখন দেখবো যে না গোটা সাইজে বড়। এই যে সাপোজ আপনার এই গরুটা যদি এখন বিক্রি করতে চান কেমন টাকা দাম চাবেন? এখন যদি আমি এটা বিক্রি করতে চাই, যদি মাংসের দরে আমি হিসাব করি, তাহলে কুরবানির সময় তো মাংসের দর হ্যাঁ, হিসেবে থাকে, তাই না? মাংসের দরে যদি আমি হিসাব করি, তাহলে মাংসের দরের চাইতে হয়তো 5,000 টাকা বেশি দাম চামো, তাইলে হয়তো আমার গরু সোল্ড হয়ে যাইব। আর যখন দেখা গেছে আমি বিক্রি করবো, কেউ নিয়ে এটা পুষবো, হয়তো পোষার ক্ষেত্রে ওই রকমই মাংসের দামে দেখা গেছে একটা গরুর দাম সাপোজ এটার দাম আছে 80,000 টাকা, তাইলে আমি আশা করতে পারি যে যে নিয়ে পুষবো তার কাছ থেকে আমি 20,000 টাকা বেশি চাইতে পারি, 1 লাখ টাকা, তাইলে আমি তার কাছে দাম চাবো 1,10,000 টাকা। তাইলে কিন্তু ও কিন্তু এই গরুর দাম বলতে মানে ভয় পাইবো না, কিন্তু আমি এটা বিক্রি করবো 1 লাখ টাকা, এমনিতে এটা মানে জেনুইন দাম আছে 80,000 টাকা। আমার বিক্রি করার নিয়ত হয়তো 80-র চাইতে একটু উপরে, আল্লাহ 5,000 10,000 যাই বেশি বেশি না কেন, যদি এটার দাম আমি চাই 4 লাখ টাকা, ও কিন্তু দৌড় দিব, ও আমার ফার্মে কখনো আসবে না। ওকে আমি আমার কাস্টমারকে বলার মতো সাহস দিতে হইব। যদি আমি তার ভিতরে প্রথমেই ভয় ঢুকাই দেই, ও কিন্তু আর দামও বলতে পারবো না, আর ওর কাছে আমি গরুও সেল করতে পারবো না। আমি আমার গরুটা কতদিন যাবত আমার ফার্মে আছে, আমি এটা কি খাওয়াচ্ছি, ওগুলো তো সব কস্টিং আমার করা। আর একটা গরুতে তো আহামরি লাভ প্রয়োজন নেই। আমি একটা গরু দিয়ে 5 লাখ লাভের আশা না কইরা আমি 10টা গরু দিয়ে 5 লাখ লাভের আশা করি। এতে করে আমার গরু নিয়ে টেনশনও করতে হইতেছে না, যারা নিতে আছে তারাও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। ওকে বাবু ভাই, চলেন আমরা একটু আপনার ডেইরি শেডে ঢুকে। চলো। তারেক আজিজ ভাইও কিন্তু আমার ভিডিও দেখেই কিন্তু আমাদের ডাক্তার মেহেদি হাসান মামুনকে খুঁজে বের করেন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, মানে মামুন ভাই আমাকে বলছেন যে যেতে হবে, আমি ভাবছি থাক, উনি হয়তো আমার চিনবেন না, উনি আসা মাত্র কাছে উনার মাধ্যমে নাকি আমার মাধ্যমে নাকি উনারা খুঁজে বের করছেন। তো খুব ভালো লাগলো শুনে। যাক বাবু ভাই, এই গরুটা সম্পর্কে জানতে চাই। এই গাভীটা হচ্ছে আমার ঘরের মধ্যে 8টা বাচ্চা দিছে, এখন আবার 9 নাম্বার বাচ্চা পেটে, হ্যাঁ, হয়তো 10 থেকে 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। দুধ দেয় কেমন? ও এখনো 15-র মতো দুধ দেয়। ওকে, এই পাশে এটা এটা এখন গাব আছে, এটা এখন আপনার দ্বিতীয় বিয়ান প্রেগনেন্ট, দুধ দেয় দ্বিতীয় কেমন? বিয়ানে প্রেগনেন্ট, ওটা 18 লিটারের মতো দুধ দেয়। ওকে, এই যে সামনে এই যে একটা সুন্দর গরু, এই গাভীটা তৃতীয় বিয়ান দিবে এবার, এখন প্রেগনেন্ট, এটাও 15-20 দিনের মধ্যে বাচ্চা দিবে। সামনে যে আরেকটা সুন্দর গরু, এইটা তৃতীয় বিয়ান গাভীন, এখন এটা 10-12 দিনের মধ্যে বাচ্চা দিবে। এই আপনার বাম পাশে একটা গরু, ডান পাশে এটা হচ্ছে আমার গাভীর ঘরের বাচ্চা বকন, হ্যাঁ, এবার ফার্স্ট বাচ্চা দিবে, 10-12 দিনের মধ্যে বাচ্চা দিবে। ওর মার রেকর্ড কেমন ছিল? ওর মা ছিল জার্সি, অনেক বড়, ওর মা আমার এইখানে 28 লিটার পর্যন্ত দুধ দিত। বাবা অনেক সুন্দর। ডান পাশে যে একটা কালো গরু, এটা ফ্রিজিয়ান, হ্যাঁ এবার 4বার বাচ্চা দিবে আর কি, হ্যাঁ, এখন প্রেগনেন্ট, দুধও আছে। দুধ কেমন দেয়? এখন সকালবেলা 6 কেজির মতো দুধ দেয়, বিকালবেলা এখন আর ই করি না, আস্তে আস্তে মানে এখন এটার দুধ বন্ধ করে দিব। এই পাশে তো যে এইগুলো রাখছেন, এগুলো আমার সব বকনগুলা। সামনে এই যে একটা সুন্দর গরু, এটা 8 নাম্বার বাচ্চা দিছে, 8 নম্বর বাচ্চা দিয়েছে। এই যে শিং দেখলে বুঝতে পারবেন, অনেকে বলে শিঙে দাগ ওঠে, এই যে দেখেন আমি শিং কাইটা দিছি, হ্যাঁ, ও শিঙে দেখেন দাগগুলা। মানে এই শিঙের দাগটা কি? আর এই গাবি দেখে কিন্তু কেউ বলবো না যে 8 নাম্বার বাচ্চা, হ্যাঁ, গাবির শরীর মাশাল্লাহ ভালো আছে। কিন্তু এই শিঙের দাগটা কি একটু বুঝা দেন। অনেকে বলে যে মানে একটা করে বাচ্চা দেয়, একটা করে শিঙের মধ্যে দাগ পড়ে। হ্যাঁ, মানে এটা কিভাবে হয়েছে আপনি তো প্র্যাকটিক্যাল বুঝাবেন। এটা আমার কাছে যখন ছিল একদম মানে নতুন অবস্থায় ছিল, আমার এখানেই ফার্স্ট বাচ্চা, এখন পর্যন্ত 8টা বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ। গাভীটার দুধও ভালো আছে, গাভীটা ছোট কিন্তু 12 থেকে 14 কেজি দুধ দেয় এখন। কিন্তু শিঙে দাগ পড়ে একটা বাচ্চা হলে এটা কিভাবে একটু বলতে পারবেন? এটা ওই যে গাভী যারা বিক্রি করে তারা বলে, ওইটা তো আর আসলে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই বা আমি জানিও না। আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে কি, আমাদের একটা নুরুল আমিন ভাই আমাকে একটা ঈদ শিখিয়েছিলেন, আপনাকেও একটু বলি।
যখন এমনি নর্মাল যখন একটা গরু থাকে, এটা এখন গাভীর না, না এখন বাচ্চা দিছে। বাচ্চা দিয়েছে, তো ও যখন নর্মাল যখন এই গরুটা থাকে তখন একরকম তার স্বাস্থ্য থাকে। যখন গরুটা গাভীন হয় 8 মাস 9 মাস হয়ে যায়, তখন কিন্তু তার শরীর স্বাস্থ্য অনেক ফুলে যায়। মানুষ যখন বেশি ফুলে যায় তখন কিন্তু হাড্ডিটা একটু মোটা হয়, জি ঠিক আছে, হাড্ডিটাও কিন্তু একটু মোটা হয়, হাড্ডির ভিতরে ক্যালসিয়ামও বেড়ে যায়। তখন যেহেতু হাড্ডি মোটা হয় তখন কিন্তু এইটা তখন একটু মোটা হয়। এরপরে যখন বাচ্চাটা হয়ে যায়, হয়ে গেলে 2-3 মাস পরে তখন দেখা যাচ্ছে শরীরটা শুকানো শুরু করে, তখন কিন্তু এই শিঙের ইটাও ঠিক ওইভাবে আস্তে আস্তে শুকাতে থাকে। এই জন্য কিন্তু দেখেন যে খাদটা আছে ওই খাদের সামনে মোটা, তারপর থেকে আবার চিকুন হয়ে আবার মোটা। এটা আমাদের একটা নুরুল আমিন ভাই বলে গিয়েছিলেন। এটা আমার জানা ছিল না, আজকে জানলাম। হ্যাঁ, তা আমারও মাঝে মাঝে গেলেন আমি একটু পরীক্ষা করে দেখি যে দেখেন প্রতিটা ইসের খাদগুলো, যে খাদের যেখানে ওই জায়গাতে মোটা হয় সামনে গেছে চিকুন হয়ে, আবার ওই জায়গা থেকে নিচে চিকুন হয়ে আবার পিছনে এসে মোটা হয়েছে। মানে ও যখন ওই যে 8 মাস ধরে খেয়ে 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 খেয়ে, কারণ ও যখন গাভীন হয় তখন ওকে আমরা ভালো খাবার দিই, ক্যালসিয়াম টেলসিয়াম হাড়ের ক্ষয় বা এগুলো বৃদ্ধির জন্য কিন্তু আমরা ওকে অনেক বেশি বেশি খাবার দিই। এই জন্য মূলত এই দাগগুলো পড়ে। এটা আমার ডাক্তার নুরুল আমিন ভাই বলছেন, আমি জানি না এর সঠিক ব্যাখ্যাটা কি, হয়তো এ না অন্য কিছু হতে পারে, যারা বিশেষজ্ঞ আছেন তারা হয়তো জানেন। বাট আমরা বিশেষ করে নুরুল আমিন ভাই বলে গেছেন তো ওইগুলো তো আমি মাথায় রাখি, বিভিন্ন জায়গায় গিয়ে আবার ওটা দেখি বাস্তবে বাস্তবে দেখলে ওনার কথার আসলে কোনো গরমিল পাই না। আমি তো আমি যে নুরুল আমিন ভাইয়ের কথা বলছি, আপনি তো চিনতে পারছেন? হ্যাঁ চিনি। কে বলেন তো তিনি? আমি চিনি তো ওনাকে, আপনার প্রতিবেদন অনেক দেখছি। হ্যাঁ, উনি তো মারা গেছেন আর কি, হ্যাঁ, মারা গেছেন। আচ্ছা, এই যে আমরা একটা সুন্দর গরু লাল এবং সাদার ছাপ দিয়া, এটা একটু বলেন। এটা দ্বিতীয় বাচ্চা, এখন দুধ দিচ্ছে প্রায়, এখন আবার গাভীন আছে, কিন্তু এটা থেকে আমি দুধ পাইছি 18 কেজি 19 কেজি, কিন্তু গাভী দেখলে বোঝা যায় না। আমি এই পরের গাভীটা একটু দেখতে বলতে চাচ্ছি। এটা শাহিওয়াল গাভী। হ্যাঁ, এটা শাহিওয়াল মনে হয় ফ্রিজিয়ানের সাথে কিছু ক্রস আছে, মানে 100 শাহিওয়াল না। হ্যাঁ, ওইটা তো ও দুধ ভালো দেয়। আসলে এই গরুটা নিয়ে কি আপনার খামারে কি ভালো পারফর্ম দিচ্ছে? হ্যাঁ, ভালো পারফর্ম দিচ্ছে। আমি শাহিওয়াল গাভী থেকে 16 লিটার দুধ পাই, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। ওই তো শাহিওয়ালা জার্সির ক্রস, মানে ফ্রিজিয়ানের ক্রস তো। হ্যাঁ, সামনের এই যে এটা হচ্ছে ফ্রিজিয়ান এবং জার্সি ক্রস। জি, কিন্তু এটার দুধ মাশাআল্লাহ অনেক ভালো, প্রায় 22 লিটারের মতো দেয়। হ্যাঁ, তারপর তারপরে এটা ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস, এটা থেকে 16-17 লিটার দুধ আসে। হ্যাঁ, এটা 3 নাম্বার বাচ্চা দিল। তারেক ভাই, আপনার কিন্তু দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, হ্যাঁ, এই অভিজ্ঞতার আলোকে বলেন যে কোন গরুগুলোতে বেশি দুধ দেয়, মানে একটা বেশি দুধ দেওয়া গরু আমরা চিনব কি করে? বেশি দুধ দেয় বলতে ফ্রিজিয়ান সবসময় বেশি দুধ দেয়, আর শাহিওয়াল গরুগুলো আমাদের মানে ওয়েদারের সাথে খুব ভালো মিলে যায় আর কি। শাহিওয়াল গরুগুলা আমাদের জন্য বা নতুন খামারি যারা আছে তাদের জন্য ভালো, কিন্তু দুধের দিক দিয়ে ফ্রিজিয়ানের মতো এত পারফর্ম করে না শাহিওয়াল গাভী। এরপরে আমরা ধরেন ফ্রিজিয়ানের ভিতরে তো দু কম দেওয়া এবং বেশি দেওয়া আছে, পার্সেন্টেজ আছে, এগুলো আমরা চিনব কি করে? আপনার অভিজ্ঞতা এগুলো চিনতে গেলে যেমন এই যে আমার এই গাভীটা 20+ দুধ দেয়। হ্যাঁ, এটা 20+ দুধ দেয়। ওর দেখেন আপনার মাজাটা অনেক চড়া, হ্যাঁ, এবং গলাটা একদম চিকন, ওর কোনো নাভি নাই, কম্বল নাই, মোটামুটি এই সিমটমগুলো দেখে তারপরে এই যে দুধের যে রগটা এটা মোটা আছে, একটু আঁকা বাঁকা টাইপের আছে, এগুলো দেখেই মূলত আমরা কিনি। 4টা বাট 4 জায়গায় আছে, ফাঁকা ফাঁকা। হ্যাঁ। আচ্ছা, এই বাট ছোট হলে দুধ কম দেয়, বড় হলে বেশি দেয়, এরকম না না না, বাট দেখে আর ওলান দেখে যদি গাভী কিনে তাইলে ওই খামারই লস করবে, আমি যতটুক বুঝি। কারণ কি ওলান থেকে দুধ আসে না, দুধ দেওয়ার মতো ওর ক্যাপাসিটি থাকতে হবে। এখন আমি অনেক বড় ওলান অনেক বড় বাট দেখে গরু নিয়ে আসলাম, আমার এখানে একটা গাভী ছিল রিজেক্ট হয়েছে, ওর ওলান দেখে যে কেউ মনে করবো 30 লিটার দুধ দিব, আসলে ও 4 লিটার দুধ দিত। এরকম তো হয়, যারা গাভী বিক্রি করে এরকমই ওলান দেখে গাভী বিক্রি করে দেয়, আর যারা ওলান দেখে নিয়ে আসে তাদের ফার্ম টিকাইতে পারবো না। গাভী কিন্তু গাভীর জাতমান দেখে। এখন জাতমানটা কিভাবে নির্ণয় করতে বলেন তো?
ওই যে বললাম না, ফ্রিজিয়ান খামার করতে গেলে ফ্রিজিয়ান লাগবে যদি দুধের চিন্তা ভাবনা করে। ওই ঘাড় চিকুন থাকতে হইব, নাভি থাকতে পারবো না, মাজাটা পাশ হইতে হইব, এগুলো দেখে মানে ফ্রিজিয়ানের যতটুক পরিচিতি ওগুলো দেখে নির্ণয় করতে হইব। শুধু এটুকু, আর খাবার দাবার কি কোনো ভূমিকা আছে? খাবার দাবার তো অবশ্যই ভূমিকা আছে। গাভীতে তো বলাই আছে, মুখে খাবার না দিলে দুধ নাই। যত আপনি মুখে খাবার দিবেন ও তত দুধ দিব। এখন কি ধরনের খাবার বেশি দিতে হবে? আপনার গরু পালতে গেলে গরুর প্রধান খাদ্য ঘাস, হ্যাঁ। এর কোনো বিকল্প আজ অব্দি তৈরি হয় নাই। আর এটা সারা যে খামার করতে চাইবো তার খামারে আসার কোনো প্রয়োজন নেই, ওর খাবার দিতে হইব। প্লাস দুধের জন্য ঘাসের পাশাপাশি দানাদার খাবার দেওয়া যেতে পারে, এটা তো দিতেই হবে, কারণ ওর তো শরীরে প্রোটিন দরকার আছে, মিনারেল দরকার আছে। আপনি কি পরিমাণে দানাদার এবং কি পরিমাণে ঘাস দেন একটু বলবেন? আমার একটা গরু 25 থেকে 30 কেজি ঘাস খায়, কাঁচা ঘাস। আর যেই গরুটা 20 প্লাস বা 20-এর কাছাকাছি দুধ দেয়, ওইটার আমি প্রায় 8 থেকে 9 কেজি দানাদার খাবার দিই। আমার খাবার এই ঘাস আর এই দানাদার। ঘাসের ভিতরে আপনি কি কি ঘাসটা বেশি পছন্দ করেন? আমার সবচেয়ে বেশি পছন্দ করি হচ্ছে পাকচং আর নেপিয়ার। ওটা ফলনও ভালো, গরু খায়ও ভালো, এবং ওইটা খাওয়ানোর পরে গরুর বডি ভালো থাকে। আপনি সাইলেস খাওয়ান না? না, আমার তো কাঁচা ঘাস আছে, আমি সাইলেসে কেন যাবো? আমার 12 মাস কাঁচা ঘাস আছে। যারা কাঁচা ঘাস খাওয়াইতে পারে না, কাঁচা ঘাসের বিকল্প হিসেবে সাইলেস খাওয়ানো যেতে পারে। যে আমার দেখা গেছে জমিতে 5 মাস 6 মাস পানি থাকে, আমি 5-6 মাস তো ঘাস পাবো না, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে তারা ঘাস কাইটাই না চপিং করে সাইলেস করে রাখতে পারে। কিন্তু আমি তো কাঁচা ঘাস দিতে পারতেছি, আমি সাইলেসে কেন যাবো? তাহলে ওইখানে তো আমার খরচও হইতেছে, আমি সাইলেস করার জন্য আমার লেবার যাইতেছে, সব কিছু যাইতেছে, আমি হয়তো কাঁচা ঘাস রাইখা সাইলেসে কেন যাব? আপনি তারেক আজিজ ভাই, আমাদের ধরেন আপনার এই ভিডিওটা দেখে আমাদের প্রচুর প্রবাসী ভাইরা আছেন, পাশাপাশি আমাদের দেশে অনেক মানুষ এখন করোনার সময় অনেকেই কিন্তু চাকরিচ্যুত হয়েছেন, কেউ বা কারোর কোম্পানি বন্ধ হয়ে গেছেন, কারোর ব্যবসা প্রতিষ্ঠান দুর্বল হয়ে গেছে, কেউ আবার ভাবছে যে যদি গ্রামে যেয়ে কিছু একটা করতে পারি, এরকম কিন্তু অনেক চিন্তাভাবনা এই করোনার সময় এসে মানুষের হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার এই ধরেন সেই 2000 সাল থেকে আপনাদের খামার আছে, এখন এসে আপনারা একটু আধুনিক টেকনোলজি নিয়ে, যদিও আপনারা 2000 সালে যখন শুরু করেন তখনও কিন্তু ওই সময়কার লেটেস্ট টেকনোলজি নিয়েছিলেন, আপনারা অলওয়েজ লেটেস্ট টেকনোলজির সাথে আছেন। তা আপনি কি পরামর্শ করেন নতুন খামারিদের, সেটা একটু বলেন। নতুন খামারিদের জন্য আমার পরামর্শ হিসেবে যেটা থাকবো, যদি ফার্মে সে নিজে না থাকতে পারে তাহলে ফার্ম করার দরকার নেই, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, গরু পালতে গেলে গরু সম্পর্কে জানতে হইব, বুঝতে হইব, তারপর খামার করতে হইব। আর খামারে হাত দেওয়ার আগে গরুর খাবার তৈরি করতে হইব। গরুরে যদি গরুর খাবার না দিয়া মানুষের খাবার দিয়ে চিন্তা ভাবনা করে গরু পালবো, যেমন গরুরে গাবি গরু কিনবো, ওই যে চাউল দিয়া ভাত পাকায় খাওয়াইবো, এগুলো কিন্তু গরুর খাবার না। গরুর পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে যদি গাভীর খামার করে। আর সার পাললে ঘাস এতটা লাগে না, হয়তো খট্টর দিয়ে পালা যায়, কিন্তু ঘাস মাসবি লাগবে। ঘাস না থাকলে খামারে আসারই দরকার নেই, ও কোনোদিন লাভ করতে পারবে না। কারণ দানাদার খাদ্যের যেই হারে দাম, আর ও দুধ বিক্রি কইরা ও কিছুই টিকাইতে পারবো না ফার্মে, কিছুই টিকবো না, ওর ঘাস লাগবে মাসবি। আপনি দেখেন, একটা গাভী থেকে যদি 20 লিটার ও দুধ পায়, ও কিন্তু 1 বছর 20 লিটার দুধ পাবে না, হয়তো প্রথম 3 মাস 4 মাস দুধ পাবে, তারপর আস্তে আস্তে দুধ এটা নামতে থাকবে। কারণ ও প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে তারপরে ওরা আবার 3 মাস 2 মাস রেস্ট দিতে হইব, ওরে খাওয়াইতে হইব। তো 20 লিটার দুধ দিলে যদি আপনি ওরে 8 কেজি দানাদার খাবার দেন, আপনি যদি 40 টাকা কেজি হিসাবে এভারেজ ধরেন, তাইলে 8 কেজি দানাদার খাবার 320 টাকা। ওর লেবার আছে, যদি ও নিজে করে ওরও তো একটা পারিশ্রমিক আছে, ওর লেবার আছে, কারেন্ট আছে, সব মিলাই কিন্তু ওই গাভীর। তারপরে ঘাস চাষ যদি না করে তাহলে ওরা আরও খাবার কিনা দিতে হইব, খড়। যদি খড় কিনা খাওয়ায় ও কিন্তু 20 লিটার দুধ দিবে না, ওরা দুধ বের করতে হলে ওরা কাঁচা ঘাস দিতে হইব। তাহলে আর খড় যদি কিনে, তাহলে ওই যে এখন 1 কেজি খড়ের দাম 10 টাকা, কিন্তু এই 10 টাকা পানিতে ফেলানো যেই, আমি মধ্যে গাভীর খড় খাওয়ানো যেই, আর টাকাটা পানিতে সুইরা ফেলাই দেওয়া একই। ঘাস খাওয়াইতে হইব। বন্ধুরা, আমাদের তারেক আজিজ
ওরূপে বাবু ভাই নামে পরিচিত। সে কিন্তু তার সাথে আমরা তার এই যে টোটাল খামারটা ঘুরলাম, সে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে এবং প্রতিটা কথা কিন্তু আমার মনে ধরেছে। জানি না আপনাদের মনে ধরছে কিনা। যেগুলো আপনাদের মনে ধরবে সেইগুলো নেবেন, আর যেগুলো মনে করবেন যে উনি ব্যাকডেটেড বলেছে সেটা বাদ দিয়ে দেবেন। যদি মনে করেন যে না আমি, যেমন উনার এইখানে দেখেন এই যে গরু দাঁড়ানোর সিট মানে ফাঁকা ফাঁকা রয়েছে, এটা কিন্তু হয় নাই। এখানে কিন্তু সিট মিলাই দিতে হবে, আরও ভালো এখানে আরাম দিতে হবে। এরপরে যে দেখেন আমাদের শেডটা, এটা কিন্তু নিচু আছে, যেহেতু 2001 সালে করা, ওই সময় এটা ভালো ছিল। এখন এটা আমাদের আর চলবে না। উনি আমাকে বলছে যে এই যে গরুর এখান দিয়ে উপর দিয়ে তিনি শাওয়ার দিয়ে দিবেন, গরুর সামনে রক সল্ট ঝোলাই দিবেন। সে কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আচ্ছা, আজকের আপনার খামারে আমরা আসছি, ডাক্তার মেহেদী হাসান মামুন আসছে। আজকে খামারে কি কি সমস্যার জন্য আপনি ডাকছেন? আমাদের মেন সমস্যা হচ্ছে আমার গাবিগুলো দেখাইতে আনছিলাম, আমার গাবির মধ্যে আঠালি হয়েছে। ওই আঠালি দেখানোর জন্য, আর আমার 3টা গাবি আছে, যে 3টা গাবি আপনার প্রেগনেন্ট হচ্ছে না, বাচ্চা কনসেপ্ট করতেছে না আর কি, ওই 3টার জন্য। আর ওই যে গাবিগুলোর মধ্যে আঠালি হয়েছে এই জন্য। আর কি কি সমস্যা আছে? মোটামুটি এখন আমার এই সমস্যা, এই আঠালিটাই মেন সমস্যা। কারণ আমার এই আঠালি মানে কি বলবো, অনেক ভয়াবহ আকার ধারণ করছে। আচ্ছা, এই সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে আছেন আমাদের ডাক্তার মেহেদী হাসান মামুন স্যার, তিনিও আমাদের সাথে আছেন। স্যার একটু আসবেন সামনে। তার একবার খামারে তার গরুর গায়ে প্রচুর পরিমাণে আঠালি জন্মগ্রহণ করেছে এবং 3টা গরু কনসেপ্ট করছে না। আমি দেখলাম যে আপনি 3টা গরুর পেটে হাত দিয়েছেন এবং আঠালির জন্য আপনি ইঞ্জেকশন দিয়েছেন। তো এই আঠালিটা ডেয়ারি খামারে কীভাবে আসলো, কেন আসলো, কি করণীয়, কি করলে আর আসবে না, আমাদের এটা একটু বলেন। ইতিমধ্যে আপনারা বাবু ভাইয়ের কাছে শুনেছেন যে একটি দেশি গাভী ছিল, ওই একটি গাভী থেকে ওনার পুরা খামারে আঠালি ছড়িয়ে গেছে, উকুন বিশেষ করে। আপনারা জানেন বাসায় যেরকম মেয়ে মানুষের মাথায় উকুন থাকে, একজন স্কুল ছাত্রী মাথায় উকুন থাকলে সবার মাথায় একদম ছড়ে যায়, ঠিক এরকম আঠালিও তাই, টিক লাইট যেটাই বলেন, এগুলো একটি গাভী থেকে আস্তে আস্তে সবগুলো গাভীতে হয়ে গেছে, প্রচণ্ড রকম হয়ে গেছে, সিভিয়ার আকার ধারণ করছে। তো উনি অলরেডি একবার করেছেন, আইভারমেকটিন করেছেন, তাতে দেখছে আবার হয়ে গেছে। কিন্তু আমিও আজকে আইভারমেকটিন মানে বার্মিক করেছি, কিন্তু এর সঙ্গে আমি আর কিছু অ্যাডভাইস দিয়েছি ওনাকে। অ্যাডভাইসগুলোর মধ্যে অনেক কিছু বিষয় আছে যে আঠালিগুলো যখন পড়ে যাবে, আপনি পারলে আগুনের একটু ফোমেন্টেশন দিবেন যদি সম্ভব হয়। কারণ শুধু আঠালি গাভী যখন বডি থেকে পড়ে যাবে, বিভিন্ন জায়গায় বাঁচার জন্য লেগে থাকবে, তখন এটা আগুনে যদি তাপ দেওয়া যায়, সেক্ষেত্রে বিশেষ করে সমস্ত জায়গায়, লোহার জায়গায়, খাবারের পাত্রের জায়গায়, যদি আমি ওখানে দেখলাম যে একটা ঝুড়ি আছে, ঝুড়িটার মধ্যে বলছে আগুনে হিট দেওয়ার জন্য, তাহলে কোনো জায়গায় যেন না থাকে। এবং 7 দিন পরে আবার বলেছে আবার বুস্টার ডোজ, অথবা আমি একটা বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায়, স্প্রেটার ব্যবস্থা করে দিচ্ছি, ইনশাল্লাহ এখান থেকে উনি পরিত্রাণ পাবে আশা করি। কি করলে খামারে আঠালি আসবে না? অবশ্যই এখানে প্রথম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, যে কোনো খামার আপনি দেখেন খামারটা খুব বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে ওয়েল ভেন্টিলেশন এবং অ্যাডজাস্টার দেওয়া আছে, আর রেগুলার গোসল করাইতে হবে। গরু যদি ঠিকমতো গরুকে ভালো করে ব্রাশ করা যায় তাহলে অসম্ভব না, কখন আঠালি হবে। কিন্তু এই খামারে তো সব কিছু থাকার পরও কীভাবে আসলো এবং বিস্তার লাভ করলো আমি কীভাবে? বললাম যে একটি আঠালি আক্রান্ত গাভী এই খামারে আসছিল, ঠিক হবে ভাই? হ্যাঁ, একটি আঠালি আক্রান্ত গাভী এখানে আসছিল, উনি ওই যে বাইরে গরু চড়ায়, তার ফলে ওই আক্রান্ত অ্যানিমেল থেকে বাকি অ্যানিমেল একটাতে আসছে, একটা থেকে এখন পুরা খামার ওনা ছড়াই গেছে। গরুকে আঠালি আসলে গরুর কি কি ক্ষতি হতে পারে? ডেফিনেটলি আপনি যে কোনো প্যারাসাইট, প্যারাসাইট, এটা আপনি জানেন, এটার কাজই হচ্ছে অন্যের দেহের উপরে বাস করে রক্ত খায়। আর অ্যানিমেল যাই খায় সব কিছুর পুষ্টি যায় তার রক্তে। অ্যানিমেল যাই খাবে, আমরা যেমন শক্তি পাই থেকে, আমরা খাবার খাই, সেই খাবার হজম হয়, তারপর সেই খাদ্যের পুষ্টি উপাদান আমাদের ব্লাডে যায়। সে যদি ব্লাড সাকিং প্যারাসাইট থাকে তাহলে তার স্বাস্থ্য হবে না, তার প্রোডাকশন কমে যাবে, তার দুধ উৎপাদন কমে যাবে, তার মাংস উৎপাদন কমে যাবে। এটা তো অবশ্যই কৃমির মতো, জাস্ট লাইক কৃমি যেমন রক্ত খায় পুষ্টি খায়, আঠালিও তাই পুষ্টি খায় রক্ত খায়। এই কারণে খামারের ডেভেলপ হবে না। এই জন্য উনি অবশ্যই আমরা শুনেছেন বলতেছে অনেক সিভিয়ার আকার ধারণ করছে, যার ফলে আমাকে ডাকা হয়। আপনি দেখলাম যে কয়েকটা গরুর পেটে হাত দিলেন, কি হয়েছে ওদের? এটা আমি ওনাকে বলেছি যে বছরে একটি বাচ্চা পাইতে হবে। খামারের লস শুধু
লাভটা ডিপেন্ড করে বছরে যদি একটি বাচ্চা পান একটি গাভী থেকে, তাহলে আপনার খামারে লাভ আসবে। লাভ শুধু দুধে আসলো না, আপনি একটি গরু 6 মাস পরে কনসিভ করালেন, এখানে কিন্তু লাভের পরিমাণটা কমে যাবে। লাভের পরিমাণ তো কমে যাবে, সাথে লসের অঙ্কটা আপনাকে গুনতে হবে। অর্থাৎ বছরে একটি করে বাচ্চা পাইতে হবে, তাহলে আপনার খামার লাভ করতে পারবেন। আলহামদুলিল্লাহ ওনার খামারে 26টা গাভী আছে, বর্তমানে উনি প্রায় 250 লিটার দুধ পাচ্ছেন, উনি লাভে আছেন। তারপর 3টা গাভী উনি বিহাইন্ডে আছে, মানে এগুলো অলরেডি 1 বছর যাবৎ হিটে আসতেছে না এবং কনসিভ করতেছে না। বাইরে যেহেতু ফার্মটা যেহেতু 2500 নারায়ণগঞ্জ, আমার থেকে অনেক দূরে, আমার হয়তো 1 বছর পরে আসা হয়েছে এখানে, হয়তো বা কমিউনিকেশন গ্যাপ হয়েছে, সেই কারণে হয়তো বা তার যে ম্যানেজার আছে ওনারা ঠিকমতো যোগাযোগ করতে পারেনি। তাই আমি আশা করি আমি এখন কিছু ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি, এগুলো বিশেষ করে একটা গাভী হিটে আসে না, বাকিগুলো কনসিভ করতেছে না। সেই মোতাবেক ওনাকে কিছু আমি হাত দিয়ে দেখলাম যে না, তার ভিতরে তার কোনো কোনো আপনার সিস্ট আছে কিনা, বা অ্যাট্রোফাইড ওভারি কিনা, বা তার মিউকাসটা ভালো কিনা, সব কিছু দেখে আমি ট্রিটমেন্ট সব কিছু দেখে তারপর আমি তার ট্রিটমেন্ট দিয়েছিলাম। আশা করি ওই শর্ট টাইম এগুলো হিটে আসবে এবং কনসিভ করবে। এটা খামার লাভ করতে গেলে কি করা উচিত? আমার ভালো লাগছে আজকে যে বাবু ভাই, এখন খামারিরা কিন্তু অনেক প্রগ্রেস। আমরা যেভাবে হোক, ওনারা হয়তো পড়াশোনা করে অথবা ইউটিউব দেখে অথবা অভিজ্ঞতার আলোকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, আমি খেয়াল করেছি। অনেকগুলো কথা বলছে যে মানুষ কেন খামারে লস করে, এটা আমি বুঝি না। কতটুকু কনফিডেন্ট হলে মানুষ একজন খামারি এই কথা বলতে পারে। উনি কিন্তু শুধু খামার করে তাই না, ওনার কিন্তু টেক্সটাইল আছে, মেন বিজনেস কিন্তু টেক্সটাইল স্পিনিং, টেক্সটাইল এবং স্পিনিং। তার পাশাপাশি উনি একটি ডেয়ারি ফার্ম করেছেন এবং ওনার দক্ষতা কিন্তু এখানেও। এবং সুন্দর কথা, কত একটা মানে কনফিডেন্ট কথা বলেছে, কেন লস করে, সত্যি কথা বলছে উনি। যে বিষয়টা সবসময় খামারিদেরকে বলি যে ভাই, আপনারা খামার করার আগে আপনারা ঘাসের চিন্তা করবেন। ঘাস এবং ঘাসের বিকল্প নাই। উনি আরেকটি কথা বলছে, আমি বসে বসে শুনেছি, উনি বলছে আমি কেন সাইলেজ যাব, আমি তো রাউন্ড দ্য ইয়ার আমি ঘাস খাওয়াতে পারতেছি, আমার তো ঘাসের শর্ট নাই আমার। অথচ আমাদের খামারি বাইরে কি করেন, আপনার 10 টাকা কেজি আপনারা কিনতেছেন, বললাম কি সাইলেজ কিনতেছেন, আপনার রংপুর দিনাজপুর থেকে সাইলেজ নিয়ে আসতেছেন, আপনার আনার পরে দেখতেছেন আপনার সাইলেজ পচা, আপনার সাইলেজের মধ্যে পোকা ধরে যায়, হ্যাঁ পোকা ধরে যাচ্ছে, রাইট, পোকা ধরে যাচ্ছে। আর সাইলেজ যদি তারা করার চিন্তা ভাবনা আছে, তারা গরু খামার করার দরকার নাই। আগে ঘাসের সংকুলন করবেন, ব্যবস্থা করবেন, তারপর আপনারা খামার করবেন। খামার ঘাস থাকবে আর গরু থাকবে, তাহলে আপনি খামারে লাভ করতে পারবেন। কারণ আপনি জানেন, সুন্দর কথা বলেছে, ওনার একটি গাভী প্রতিদিন 20 থেকে 25 কেজি ঘাস পায়। তার সুতরাং এখানে লস হওয়ার কোনো সুযোগ নাই। ওনার প্রতি বছর বাছুর পাচ্ছে। এতগুলো গাভীর মধ্যে একটা দুটো গাভী অ্যানিস্টাস থাকতে পারে, একটা দুটা গাভী রিপিট ব্রিডিং থাকতে পারে। রিপিট ব্রিডিং মানে বারবার হিটে আসা, অ্যানিস্টাস মানে হিটে না আসা, এটা খুবই স্বাভাবিক। সেই মোতাবেক তাকে চিকিৎসা দিতে হবে এবং এর পাশাপাশি একজন অভিজ্ঞ ডাক্তার, ভেটেরিনারিয়ান দ্বারা চিকিৎসা করাতে হবে। আজকে আপনি তারেক আজিজ ভাইকে বিশেষভাবে কি পরামর্শ দিয়েছেন? আমি ভালো লাগছে যে উনি মোটামুটি সব বিষয়ে উনি অকিবহাল। শুধুমাত্র আঠালি দূর করতে পারতেছিল না, কিছু লেকিং ছিল এখানে। উনি হয়তো এটা জানতেন না যে না, ওই যে আপনার চারির বা ওই যে পাইপের কোনার মধ্যে আঠালি লেগে থাকতে পারে। ওখানেও আমার যদি একটু, ওখানে তার ওষুধ দেওয়া সম্ভব না, ওখানে বার্মিক দেওয়া সম্ভব না, ওখানে যদি আমি একটু আগুনের তাপ দিতে পারি কোনো রকম করে, মশালের মতো করে, তাহলে আবার সেখানে উকুনগুলো থাকবে না। এই সামান্য খালি কৌশলগত কারণে আমারে আসলে এই আগুনের তাপটা কিভাবে দিবে? গরু টরু তো রাখা আছে, গরুগুলোকে সরাই নিতে পারে, গরুগুলো সরাই নিতে পারে, পাশাপাশি গরু সরাই, এর খুব কঠিন কাজ না, ভেরি ইজি কাজ। অথবা ম্যাটটা সরাইতে পারে 2 দিন, বলছি ওনার যারা আছে বলছি ম্যাটটা 2 দিন সরা রাখবে, কারণ সব আঠালিগুলো আমরা আশা করতেছি আগামী 2 দিনের মধ্যে সব পড়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে গেলে ওখানে হয়তো বাচ্চা থাকার চেষ্টা করবে, আবার আস্তে আস্তে ওগুলো গরুর মধ্যে উঠবে। এই জন্য বলছি সব কিছু ভালো করে, শুধুমাত্র গরুকে দিলে হবে না, তার চতুর্পাশে সারাউন্ডিংসে যেন এই আগুনের তাপ যদি সম্ভব হয়, না হলে অন্য স্প্রে কথা বলেছি আমি, স্প্রে দিলেও হবে। মাউন ভাই, আপনাকে আমরা আবার ডাকবো, আপনি একটু চলে আসেন। তারেক আজিজ ভাই, আপনি দীর্ঘদিন ধরে, অনেক দিন থেকে, সেই আমরা প্রতিবেদনের জানতে পারছি যে আপনার সেই 2000 সাল থেকে বা তার আগে থেকে গরু লালন পালন করেন, জি, তাই না? 2000 সালের আগে আপনারা গরু লালন পালন করতেন। 2000 সালের পর থেকে আপনারা বাণিজ্যিকভাবে গরু লালন পালন করেন। 2013 সাল থেকে আপনি বাণিজ্যিকভাবে গরু লালন পালন করেন। যদিও আপনার শেডটা যখনই যে মানে কি বলা যায়, 2000 সালের আগে যেভাবে শেড হওয়া দরকার ছিল ওইভাবে শেডগুলো সেরকম, 2000 সালে এসে যে ধরনের শেড, আপনার শেডটা সেরকম। এরপর আপনাকে দেখতে পেলাম যে আপনি এখন যে ধরনের শেড দরকার বা যে ধরনের টেকনোলজি আসছে
আপনি বাইরে সে ধর নতুন শেডগুলো তাই করছেন, গরু ছেড়ে দেওয়ার দরকার, ছেড়ে উন্মুক্তভাবে গরু লালন পালন করছেন, সব কিছু ভালো লাগলো। এখন কিন্তু কিছু কিছু টেকনোলজি মানুষ বলছে, ইউটিউবে দেখতে পাচ্ছি, আপনি ওটা সম্পর্কে কি বলবেন, আমি আপনার কাছে মতামত দিতে চাই। অনেকেই, যেহেতু আপনি আমাকেও জানিয়েছেন যে গত কুরবানির সময় 150 গরু আপনি বিক্রি করে ফেলেছেন কুরবানি ঈদের 20 দিন আগে, জি এটা কিন্তু মিরাকল। কারণ গত বছর না, মানে এই বছর কুরবানি ঈদে কিন্তু প্রচুর মানুষ লস খেয়েছে, সেখানে আপনি 20 দিন আগে সব গরু বিক্রি করে ফেলেছেন। এখন আপনি কুরবানি গরু তোলেন নাই, সামনে তুলবেন। তো এখন বলেন যে অনেকেই বলে যে হাড্ডি সার গাই গরু লালন পালন করে কোটিপতি হওয়া যায়, এ বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? ওইটাতে আমি হাড্ডি সার গাই গরু দিয়া কিভাবে কোটিপতি হইব, আমার ওইটা মাথায় ধরে না। তো আমি ওইটা কোনোদিন চিন্তাও করি নাই, আর ওইটা নিয়ে ভাবিও না। কারণ হাড্ডি গাবি মানে কি, গাবি আমাকে দুধ দিতে হবে, তাইলে গাবি না, পালবো না। তো আপনার যে গাভীগুলো দুধ আর দিবে না, তখন ওই গাভীগুলোকে লালন পালন করে মানে ফ্যাটেনিং করে কি আপনার আসলে লাভ হয় নাকি হয় না? না, লস হবে, লাভ হবে না। তো হ্যাঁ আমার ফ্রিজিয়ান একটা গাবি 20 লিটার দুধ দেয়, হ্যাঁ ওরে আমি যেই দাম দিয়ে কিনবো, আর ও আমার যেই পরিমাণ দুধ দিতেছে, যখন ও আর দুধ দেওয়ার ক্ষমতা রাখবে না, তখন ওরে আমি মোটা তাজা করতে গেলে ওর পিছনে আমার যেই পরিমাণ খরচ আসবে, ওই পরিমাণ দিয়ে লাভ কি আসবো ওইটা আমি কখনো ট্রাইও করি নাই, করতে চাইও না। ধরেন কারণ আপনার যে ও গরুগুলো, যখন দুধ দেওয়া বন্ধ করবে, কনসেপ্ট করবে না, ওর টোটালি ও রিজেক্ট। হ্যাঁ, ওরে ঘুরায় আমি কেন মোটা তাজা করানো যাবো? তো রিজেক্ট ওরে হলে কি যে করবেন? অবস্থা, ও রিজেক্ট মানে আমার কাছে এখন রিজেক্ট হয়েছে, আমি এখনই ওরে বিক্রি করে দেবো মাংসের দরে। হ্যাঁ, তারপরে ওরে তো আমি আবার প্রস্তুত কইরা তারপর আমি মাংসের দরে বিক্রি করব না। ধরেন ওই গোটা যারা কিনবে, হ্যাঁ, তারা নিয়ে আসলে কি করা উচিত? আমরা সাধারণত কসাইয়ের কাছে গরু বিক্রি করে দিই রিজেক্ট। আমরা কিন্তু কোনো খামারির কাছে, কোনো প্রান্তিক খামারির কাছে গরু আমরা বিক্রি করি না ধরেন রিজেক্ট। আপনি যে গরুটা, ধরেন এই গরুটা যখন দুধ আর দিবে না, হ্যাঁ। তখন আপনি হয়তো 70-80 হাজার টাকা বিক্রি করবেন, হ্যাঁ, বা মানে ওই যে যতটুকু মাংস আছে ওই দাম। মাংসের দাম অনুযায়ী 70। এই গরুটা কিনে খাওয়া দাওয়া কি কখনো লাভ করা সম্ভব? আমার মনে হয় না, লাভ সম্ভব না, কখনো না। হয়তো ছোট ছোট গাবি হইলে হয়তো লাভ করতে পারে, কিন্তু এই গাবির মোটা তাজা করার জন্য ধরেন যেই ফ্রিজিয়ান, পরিমাণ- জার্সি, শাহিওয়াল যখন রিজেক্ট হয়ে যায়, আপনি যখন রিজেক্ট গরুটা বিক্রি করেন, যদি কোনো খামারি কিনে নিমুড়াচাকরণ করে, সে কি কোনোভাবে লাভ করতে পারবে? এটা আমি জানি না, আমি কখনো ট্রাই করি নাই। তো কারণ ও আমার ঘরে যখন 20 লিটার দুধ দিত, ওর কিন্তু খাবারের চাহিদা ছিল অনেক বেশি। হ্যাঁ ওরে আমি ওই অবস্থায় ওই খাবার দিয়ে ও রিজেক্ট হয়ে গেছে, হ্যাঁ। তাইলে ওরে ওই খাবারের চেয়ে কম দিয়া ওরে স্বাস্থ্য কিভাবে তৈরি করবো আমি জানি না, আমার কাছে মনে হয় না। আমরা এবছর ফেসবুকে, ইউটিউবে আমরা দেখতে পারলাম যে অনেকে ব্রয়লার ফিড দিয়ে গরু মুড়াচাকরণ করছে। তো এই ব্রয়লার ফিড কি? ব্রয়লার ফিড তো গরুর খাবার না, ওইটা ব্রয়লার মুরগির জন্য। মুরগির 1.5 মাসে তৈরি করার জন্য যে ব্রয়লার ফিডটা তৈরি করা হয়েছে, ওইটা তো গরুর জন্য তৈরি করা হয় নাই। তাহলে আমি কেন গরু খাওয়াবো? আমি তো জানি না শুনে এটা খাওয়াইতে পারবো না। এখন স্যার বলো। স্যার আপনি বলেন যে এই যে ব্রয়লারের ফিড খাওয়াইয়া গরু মুড়াচাকরণ, এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন, একটু জোরে বলেন। আপনারা জানেন যে মানুষের খাবার, বাবু ভাই বললেন মানুষের খাবার কিন্তু আমরা গরুকে দেওয়া যাবে না। দেশে যারা ভাত খাওয়ায়, আবার গরুর খাবার কিন্তু মানুষকে দেওয়া যাবে না। কোনো গরুর খাবার কিন্তু মানুষে খায় না, ঠিক এরকম আপনার ব্রয়লারের জন্য যে ব্যালেন্স, যে খাবার, যে ইনগ্রিডিয়েন্ট যে তৈরি করা হয়, গরুর খাবার তো সেইটা হবে না। গরুর এক ধরনের খাবার দিতে হবে, ব্রয়লার এক ধরনের খাবার দিতে হবে। যারা করছে না জেনে করছে, সত্যটা হচ্ছে তারা টোটাল অজ্ঞতার জন্য করছে, অথবা এই সেন্সে করতেছে ব্রয়লার মুরগি তো এটা খেয়ে মুরগি হচ্ছে, গরু মুরগিটা মোটাতে যায় না, তার গ্রোথ হচ্ছে, তার ন্যাচারাল গ্রোথ হচ্ছে। এটা যে খাওয়াতে টোটালি তারা এটা ভুল করে খাওয়ায়। আচ্ছা, এটা গরুরে খাওয়ালে কি গরুর কোনো ক্ষতি হবে নাকি? গরুকে খাওয়ালে হ্যাঁ, সে যে রেজাল্টটা আশা করতেছে সে আশানুরূপ হবে না, তার মিসিজ হচ্ছে। কারণ এখানে যে পরিমাণ প্রোটিনের, গরুর মোটাতার ক্ষেত্রে যে পরিমাণ কার্বোহাইড্রেট দরকার, প্রোটিন দরকার, মিনারেলস দরকার, সেই পরিমাণ তো ওখানে ব্যালেন্সটা না, ইমব্যালেন্স হয়ে যাবে সেখানে। সুতরাং কোনো অবস্থাতেই ব্রয়লারের খাবার গরুকে দেওয়া যাবে না। ম্যানেজার হিসেবে বলেন যে আপনারা কথা জোরে প্রতিদিন খামারে কি পরিমাণে ঘাস খাওয়ান, কি পরিমাণে ঘাসের জমি আছে, কত আবার সকাল বিকালে কোন সময় কি গোসল টোসল, এই সারাদিনের পরিচর্যা বিষয় একটু বলেন। আচ্ছা,
আমরা প্রথমে সকালবেলা আপনার ফজরের আজানের পরে আমাদের সব রাখালরা খামারে চলে আসে। খামারে চলে আসে প্রথম পুরা ঘর, আমাদের সম্পূর্ণ ঘর সুন্দরভাবে ধোয়া হয়, পরিষ্কার করা হয়। দেন পরিষ্কার করার পরে আমরা ওই প্রত্যেকটা গরুকে আমাদের মিনিমাম করে হলো আমাদের প্রত্যেকটা গরু 25 কেজি করে ঘাস পায়। প্রত্যেকটা বাছুররা কিছু কম পায়, যারা নাকি অ্যাডাল্ট গরুগুলো যেগুলো আছে ওরা 25 কেজি করে ঘাস দেওয়া হয়। ঘাস দেওয়ার পরে আমরা আমাদের যে দুধ গাভীগুলো আছে এগুলো দোয়ানো হয়। দুধ দোয়ানোর পরে আমরা দুধ আমাদের রাখাল্লা সবগুলা গাভী সুন্দরভাবে দুধ দোয়ান করে এগুলো আমরা বিক্রির জন্য পাঠাই দিই। পরে আবার আমরা কি করি, দানাদার আমাদের যে দানাদার খাবারটা, এই দানাদার খাবারটা আমরা তৈরি করি। দানাদার খাবারটা মিক্সড করি। আমাদের তো অনেকগুলো হয়, যেমন আমাদের খাবারের মধ্যে লিস্টে আছে আপনার সয়া হাল, দেন গমের ভুসি, মসুরের ভুসি, ভুট্টা ভাঙা, তারপরে হচ্ছে আপনার অ্যাঙ্কর, এই সব মিক্সড করে একটা আমরা খাবার তৈরি করি। এই খাবারটা তৈরি করে পরে আমাদের সকল আমাদের যে যতগুলো গরু আছে সবগুলো গরুকে খাবারগুলো সুন্দরভাবে ভাগ করে দেওয়া হয়, ওদেরকে পরিমাণ মতো দেওয়া হয়। দেওয়ার পরে আমরা সবাই আসলে আপাতত আমাদের রাখালরা খাওয়া দাওয়ার জন্য চলে যাওয়ার পরে একটু আপনার দেখা যায় দুপুরে আসার পরে আবার নতুন করে আমাদের পুরো ঘর আবার পরিষ্কার করা হয়। গরুরা গোসল করানো, গরুদের গোসল করানো হয়, পরিষ্কার করা, মানে একবারে ক্লিনিং ব্যাপারটা আমাদের ফার্স্ট। ঘর পরিষ্কার আমাদের প্রথম হচ্ছে একটা প্রায়োরিটি দেওয়া হয় এখানে। ঘর পরিষ্কার করার পরে আমাদের আবার হচ্ছে রাখালরা এই যে আমাদের বিকেলবেলার যে খাবারটা আমাদের কাঁচা ঘাস, তারপরে দানাদার খাবার, এগুলো আবার মিক্সড করে আমাদের গরুদের দেওয়া হয়। গরুদের ঠিক মতো খাবার দেওয়া হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে আমাদের গরুর রোগবালাই এখানে কম হয়, যার জন্য আর কি আমাদের প্রবলেম হয় না। আল্লাহর আমাদের গরু আমাদের অসুখ বিসুখ কম হয় আমাদের এখানে। এই সন্ধ্যা পর্যন্ত এভাবেই আমাদের দানাদার খাবার দেওয়ার পরে সন্ধ্যাবেলা সব গরুদেরকে চেক দিয়ে আমাদের প্রত্যেকটা গরুর কাছে যে দেখা হয় গরুগুলা কেমন আছে, কি আসে বিষয়, গরুগুলা অসুস্থ হইলো কিনা, মানে এক একটা গরু প্রত্যেকটা গরুর কাছে যায় দেখা হয়, চেক দেওয়া হয়। চেক দেওয়ার পরে আমরা কি করি, রাত্রেবেলা আমরা সবাই গরু যখন লাইট টাইট অফ করে দেয় গরু আপনার দেখা যায় আমরা সবাই কাজ শেষ করে চলে যাই। দুধ কি করেন? আমাদের দুধগুলো আমরা এইখান থেকেই আমাদের মিষ্টির দোকানে দেওয়া আছে, ওরা আমার এইখান থেকে নিয়ে যায় প্রতিদিন সকালে এবং বিকালে। সবকিছু মিলে খামারটা কি লাভজনক নাকি লস? ইনশাল্লাহ আমি লাভবান, বাকিদেরটা জানি না, কিন্তু আমি লাভবান। আমি গরুতে লস করিনি, এটা আমি আল্লাহর ইচ্ছা। আমি একবারে মানে জোর দিয়ে বলতে পারি আমি খামারে লসে নেই। আমাদের এবার কুরবানিতে দেখা গেছে যে আপনার 2 তারিখে, 21 তারিখে ঈদ হইলো, তো 2 তারিখে আমাদের সব গরু সোল্ড আউট হয়ে গেছে। বাবু ভাই বলছেন যে এই শেডটা 2001 সালে তৈরি করা, এই জন্য এই শেডটা কিন্তু নিচু। ওই সময় কিন্তু এটা ছিল অত্যাধুনিক শেড। দেখেন এই পাশটা, এই যে উত্তর সাইডটা খোলা, উত্তর সাইডটা দেখেন খোলা, আবার ওই পাশে পশ্চিম পাশেও খোলা, এবং এই সাইডটাও কিন্তু খোলা। যদি একটা ওই পাশে একটা ফ্যাক্টরি ছিল, একটু হয়ে আছে, বাতাস আসতে পারছে না। ওইটা ছিল আপনার আমাদের ওই যে বললাম না যে বাবা গরু পালতো, ওই শেডটা ছিল মানে গরুর জন্য অনেক আগে। ওইটা তো মনে হয় 2000 সনের আগে। জি। আচ্ছা, আমরা এখন এই জায়গাটা কি রাখছেন? এই যে আপনারা বাইরে যেই বাছুরগুলো দেখছেন যে দৌড়াদৌড়ি করতেছে, সেগুলোই এখন এই যে ভিতরে আসছে। এখন এদেরকে খাবার দেওয়া হইতেছে, খাবার খাবে, দানাদার খাবার দেওয়া হচ্ছে আর কি। প্রতিদিন কি পরিমাণ দানাদার খাবার দেন? প্রতিদিন আমরা বডি ওয়েটে খাবার দেই আর কি। বাছুরগুলোর তো আর ওইভাবে পাইপায় খাবার দেওয়া হয় না। ওদেরকে আমরা দেখা গেছে এই যে 2টা কইরা বাছুর একটা হাউজে রাখছি, ওদেরকে 2টারে এক এক টাইমে 4 কেজি থেকে 5 কেজি দানাদার খাবার দেওয়া হয়। ঘাস টাস দেন না? না, ঘাস দেই আমি, প্রচুর পরিমাণে ঘাস আছে আমার, প্রায় 200 বিঘা থেকে ঘাসের চাষ করা আছে। আমার গরু মানে যেই পরিমাণ ঘাস খায়, ও সকালবেলা দানাদার খাবার খাবে, তারপর বাইরে চৈরা ঘাস খাইব, সেটা আসবে। এই যে এখন আবার দানাদার খাবার খাচ্ছে, দেন আবার বিকালে 5টার দিকে মানে আসরের নামাজের পরে আবার ঘাস খাবে। ওদেরকে দানাদার দিচ্ছেন দিনে 2 বার? হ্যাঁ, 2 বার। আর ঘাস দিচ্ছেন 2 বার? ওই পিছনেটা ঘোড়া দেখতে পাচ্ছি, ওইটা হচ্ছে আমার ছেলে শখের, ওই যে মাঝে মধ্যে আসে ফার্মে, আইসে এটার পিঠে চড়ে, ওর জন্য রাখছি আর কি। আমরা সেটার এই পাশে তো ফাঁকা মনে হচ্ছে, যে ওই জায়গাটা আমরা ওই যে গরুর খাবারের জন্য রাখছি আর কি। মানে সামনে তো এইসব জায়গা গরু তো ভরে যাবে। হ্যাঁ, ওইদিকে আমাদের চপিং মেশিন আছে, ঘাস চপিং কইরা তারপর আমরা গরুকে দিই। আচ্ছা, আমরা এই গরুগুলো দেখতে আসি। আমরা আজকে একটা বিষয় নিয়ে, প্র্যাকটিক্যালি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদের
বিভিন্ন সময় আমাদের উপজেলার ডাক্তাররাও বলেন বা খামারিরাও বলেন যে রেডি ফিড খাওয়ানো নিয়ে, তা আপনি কি রেডি ফিড খাওয়ান কিনা, বা এই যে গাভীগুলোরে রেডি ফিড খাওয়ালে দুধ বৃদ্ধি পায় কিনা, বা রেডি ফিড খাওয়ালে যদি কোনো ইফেক্ট পড়ে কী ধরনের ইফেক্ট পড়তে পারে সেটা একটু জানতে চাই। আমি তো গাভীরা রেডি ফিড খাওয়াই না, কারণ আমি খাবার নিজে তৈরি করি। আমি রেডি ফিড খাওয়াবো কেন? আমি প্রথমত বলি, আপনি রেডি ফিড বাজার থেকে কিনে নিয়ে আসলেন, ওইটার প্রাইস রেশিও করে আপনি যদি প্রতিটা খাবার আলাদা আলাদা করে নিয়ে আইনা আপনি মিক্স করে খাওয়াইতে পারেন, সেক্ষেত্রে আপনি জানতেছেন আপনি কোন খাবারটা কত পার্সেন্টেজে দিতেছেন। আর রেডি ফিডের মধ্যে কুড়ার রেশিওটা কিন্তু বেশি থাকে, ধানের কুড়া যেটা, তো ওই দিক দিয়ে হিসাব করলে কিন্তু আপনার রেডি ফিডে লস, মানে আমি ভুক্তভোগী হিসাবে। আর এটার সাইড এফেক্ট বা লাভ ওইটা স্যার বলতে পারবো, ওইটা আমি বলতে পারবো না। আর রেডি ফিড আমি খাওয়াই না, গাভীরে তো খাওয়াই না, সারেরও খাওয়াই না। আমি ওই যে 2-4টা ছোটো বাছুর যদি দেখি যে একদম দুর্বল কাবু হয়ে গেছে, ওরে মাঝে মধ্যে একটু একটু খাওয়াই, যেন ওর মুখের রুচিটা ঠিক থাকে এবং ও রিকভার করতে পারে। ওইটাই আমার একটা ডাক্তারে বলছিল, আমার আগে যে ডক্টর আসতো উনি বলছিল যে যেইটা একটু দুর্বল ওর একটু রেডি ফিড দেওয়ার জন্য। তো দুর্বলটারে যদি রেডি ফিড দেওয়া হয়, তাও কিন্তু প্রতিদিন আমাকে বলে না খাওয়ানোর জন্য, বা একবারে 6 মাস আমাকে বলে যে 1 সপ্তাহ খাওয়ানোর জন্য। তো দুর্বলটারে যখন আমি রেডি ফিড দিই 1 সপ্তাহে মোটামুটি ও ঘাস খাওয়া, মানে ওর শরীরে একটু এনার্জি আসে। তো ওরা যদি আমি লং টাইম খাওয়াই ওর রেজাল্ট কিন্তু ভালো আসবে না। এটা আমার আমি এই রেডি ফিড খাওয়ার ব্যাপারে আপনি যদি কিছু বলতে চাইলে একটু বলতে পারেন, যে আমার মানে প্রশ্ন- আমি বলি যে রেডি ফিড খাওয়ালে গাভীর কি কি উপকার হয় আগে এটা বলেন। আমার প্রশ্নের উত্তরটা অনেক বড় ভাই অনেকটা দিয়ে দিয়েছেন। তবে আমি কিছু আমার যেসব খামারি আমি যেগুলো দেখাশোনা করি সবাইকে রেডি ফিড খেলতে যাওয়ার জন্য নিষেধ করেছি। কারণটা হচ্ছে আমি এমন কিছু খামারে গিয়েছি যারা আমি হয়তো অনেক দিন পরে গেলাম, তারা দেখছি যে তারা এই রেডি ফিড খাওয়াচ্ছে, এবং যে যারা রেডি ফিড খাওয়াচ্ছে তাদের ম্যাক্সিমামই কনসিপ্ট করে না, বডিতে চর্বি হয়ে যাচ্ছে। আমাদের খামারে কিন্তু মাঝে ঘাস পাচ্ছিলাম না, যেহেতু অনেক গরু তো, আর যেহেতু আমরা একসাথে অনেক গরু কিনে ফেলছিলাম আমাদের যে আকন ডেয়ারি খামারে, একসাথে অনেক গরু কিনে ফেলছি, তো আমাদের ঘাস সংগ্রহ হচ্ছিল না, তাই আর কি ওরা রেডি ফিড খাওয়াইছিল, দুধ বাড়ছিল। আমি ওইটাকে উদ্দেশ্য, ওইটা তো একটা ছিল, ওটা ভুলেই গেছিলাম। আরেকটি খামার দিয়ে গেছিলাম হবিগঞ্জ, সরি মৌলভীবাজার। আপনি যে খামারটা গিয়েছিলেন সেটা একটু বলেন। আমি কমলগঞ্জেরটা মনে করেছিলাম, আর আসলে আমি আকন খামার মনে করি মনে ছিল না। তো যেগুলো খামারে আমি কন্টিনিউয়াসলি ফিট খাওয়াচ্ছে লাস্ট 1 ইয়ার অর 2 ইয়ার, তাদের দেখেছি এরকম রিপিট ব্রিডিংয়ের সংখ্যা প্রচণ্ড। কারণ হচ্ছে আমি হাত দেওয়ার পর দেখলাম যে শুধু ভিতরে শুধু ফ্যাট, প্রচণ্ড রকম ফ্যাট জমে গেছে। সেই জন্য এই যেহেতু এইরকম কনসেপ্ট করে না, তাহলে আপনি রিপিট কেনা খাওয়াবেন। আর পাশাপাশি আপনি নিজে যদি ব্যালেন্স ফুড তৈরি করেন, তাহলে আপনি জেনে যাচ্ছেন কতটুকু দিচ্ছেন, কোনটা কী খাবার দিচ্ছেন, ফ্রেশ খাবার দিচ্ছেন কিনা। এবং আরেকটা দেখেছি ওখানে আমার মনে হচ্ছে, আমার ধারণা আর কি, এটা ওখানে এমন কিছু দেওয়া আছে, হরমোন জাতীয় কিছু দেওয়া আছে, যেটা হয়তো সাময়িকভাবে ওদের দুধটা একটু বাড়ে, কিন্তু লং টাইম না, সেটা একসময় খুব চর্বি হয় এবং খাবারে এখন না আমাদেরও সেইটা, আমরা এখন অলরেডি রেডি ফিড তো ফেলে দিয়েছি, এখন ফুল ঘাসে রাইট। আমরা সেই 7 কিলো থেকে ঘাস কিনে আনছি, যদিও আমাদের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে তো আমাদের অবস্থান কেটে যাবে। তাহলে রেডি ফিড আপনি গাই গরুরে দেওয়া যাবে না। দিলে এই ধরনের ইফেক্ট ধরে। আচ্ছা, রেডি ফিডের সাথে ধরুন আপনারা তো বিভিন্ন সময় প্রিসক্রাইব করেন, এই যে আমাদের একটা নুরুল আমিন স্যারও কিন্তু আমাকে একটা লিস্ট দিয়ে গেছিলেন যেন 16টা উপাদান দেওয়া। রেডি ফিডে এই উপাদানগুলো কি কম বেশি বা এরকম কোনো কিছু আছে নাকি? সেটা যারা রেডি ফিট তৈরি করে ওরাই ভালো বলতে পারবে, আসলে আমরা বলতে পারবো না। তবে যারা অনেকে দেখেছি একসময় বলতো যাও খাওয়াই, তারপর জানেন যাও, ওদের ধারণা ছিল যাওটা যদি বাদ দেওয়া যায় দুধ কমে যাবে। তখন আমি তাদেরকে একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, আপনি যাও খাওয়া বাদ দেন, সে জায়গায় আপনারা প্রোটিন দেন, দুধের দায়িত্ব আমার। সেখান থেকে মানুষ কিন্তু অনেকটা মুখ ঘুরিয়ে নিয়েছে, কিন্তু ঠিক আমার ধারণা আর কি খুব ওদের এইসব এই যে খামার দাঁড়িয়েছে এই খামার একসময় যাও ছিল, এখন নাই, আগে ছিল। মানে তারেক ভাই আসার পরে আর নাই। আমার ধারণা এবং অদূর ভবিষ্যতেও খুব বেশি দিন দেরি নাই, যারা রেডি ফিটটাও খাওয়াবে না, তারা সব ন্যাচারাল, যারা নিজেরাই তৈরি করে খাওয়াবে। কোনটা কী পার্সেন্ট দিতে আমরা লিখে দিচ্ছি, আজকে যে আমি আসছি আমি সবাই কিন্তু আপনার ম্যানেজারকে লিখে দিচ্ছি যে সারকে কী খাওয়াবেন, পি রেশিওতে খাওয়াবেন এবং গাভীকে কী রেশিওতে খাওয়াবেন। ইনশাল্লাহ এখান থেকে তো ওনার বেনিফিটেড হবে। যারা রেডি ফিট খাওয়ায় তো তাদের বিষয়, আজকে তো আমরা বলেই দিলাম রেডি ফিট খাওয়ালে ডিমিনেশটা কী কনসিভ করবে না। এবং যদি আপনি সারকেও খাওয়ান, দেখবেন যে আপনি দেখেছেন কিনা যে আমি দেখছি প্রচুর পরিমাণ চর্বি হয় সারে, আপনি সাবকিউটিনিয়াস ফর্মে হয় এবং প্রতিটা মাসকুলার ইন্ট্রামাসকুলার যে আছে এখানে প্রচুর ফ্যাট চর্বি হয়।
দেখবেন যে কালারটাই ডিফারেন্ট। সুতরাং যারা একবার এরকম মানে আমি বলবো যে রিফিট খামার থেকে গরু কেনার পরে কুরবানি গরু কেনার পর থেকে তারা সেকেন্ড টাইম আর এই খামার গরু কিনতে আসবে না ডিউ টু এই চর্বির কারণে। সুতরাং আমি যারা খামারি বাইরে আছেন আমি বলবো যে আপনারা দয়া করে রিফিট খাওয়াবেন না, কারণ এর ডিমেরিজ অনেক বেশি। তা আপনারা যদি একটু উপজেলাতে একটু লিখে রাখেন যে ডেইরির জন্য এই খাবার রেশিও, পোলট্রির জন্য এই খাবার রেশিও, তাহলে কিন্তু আমাদের খামারের জন্য উপকার হয়। তাহলে কিন্তু ওরা একটা সময় এই রেডিফিট বা অন্যের এই ভাওতাবাজি ভাত খাওয়ানো যা ওখানে থেকে বেরিয়ে আসবে। আপনি আপনার ডিপার্টমেন্টের জন্য কী সুপারিশ করেন? আসলে আমি বলতে চাচ্ছি পজিটিভ কথা বলতে চাচ্ছি, কারা কী খাওয়াচ্ছে সেটা তাদের বিষয়। কিন্তু আমরা এখান থেকে বিশেষ করে আমরা আজকে যারা এখানে আসছি বাবু ভাইয়ের কাছে শুনলাম যে কী খাওয়াই উনি গরু বেনিফিটেড হচ্ছে। আমরা যদি এটুকু যদি জানি খারাপ কোনটা সেটা আমার মনে হয় যে জানার দরকার নাই, কিন্তু শুধু এটুকু জানি যে আমরা ব্যালেন্স ফুড খাওয়াবো, ঘাস খাওয়াবো আর নিয়মিত খাবার পরিচর্যা করবো। আর যেটা বিষয় বলছেন যেটা আপনার ট্রেনিংয়ের বিষয়, এটা আপনারা জানেন বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের মৎস্য পালন অধিদপ্তর আমরা প্রতিটা উপজেলা থেকে প্রতি প্রায় 6 মাস সারা বছরই প্রায় ট্রেনিং হয়। এখন বিভিন্ন ডিপার্টমেন্টের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং দিচ্ছি। আপনারা যারা ট্রেনিং করতে আগ্রহী তারা অবশ্যই প্রতিটা উপজেলা প্রাণী সম্পদ অফিসে আসবেন, আপনাদের নাম লেখাবেন এবং ট্রেনিং নেবেন। এখন আমরা ট্রেনার আমরা ট্রেনিংস খুঁজে পাচ্ছি না, কারণ এত বেশি ট্রেনিং আসে, বারবার দেখা যাচ্ছে ওভারলিপিং হচ্ছে, ওরাই বারবার ট্রেনিং নিচ্ছে। যারা শিখতে চান উপজেলায় আসবেন, ওখান থেকে তারা নাম লিখে আসবেন। এখন যদি না হয় তারা হচ্ছে 1 মাস পরে হলো যেন আপনাকে ডাকে। এই আর বাইজিৎ ভাইকে বলবো কে কী খাওয়াচ্ছে আমার জানা দরকার নেই, কী ওয়েতে করলে খামার লাভবান হবে শুধু এইটুকু জানি। কে যাও খাওয়ালো কিনা, কে ফিট খাওয়ালো কিনা, কে দঞ্চা বিছে খাওয়ালো, আমরা ওদিকে যাবো না। কে স্টেরয়েড দিল কিনা এটুকু না জানলে শুধু আমরা কীভাবে পালতে হবে লালন পালনটা জানি সেটা শিখি। আমার মনে হয় একটু জানলেই খামারিরা উপকৃত হবে। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তারেক ভাই আপনাকে ধন্যবাদ। বন্ধুরা আপনারা কিন্তু ধরেন এই ভিডিওটা দেখার পরে সবাই বলছেন বাবু ভাইয়ের নাম্বার চাই, বাবু ভাইয়ের নাম্বার চাই, ডাক্তারের নাম্বার চাই। আপনি ধরেন আসেন রাঙ্গামাটি অথবা পঞ্চগড় অথবা সাতক্ষীরা, সাতক্ষীরার মানুষে আপনি বাবু ভাইয়ের মোবাইল নাম্বার নিয়ে আপনি কী করবেন? তার খামারে দেখলেন যে অনেক সুন্দর সুন্দর গাভী আছে, বকনা আছে, বাছুর আছে, গরু বছর কিনতে যাবেন। কিনতে যাওয়ার ভিডিও তো ভাই আমি বেশি করি না, তো এটা ভাবেন না। খামারির নাম্বার না নিয়ে আপনি আপনার উপজেলায় যান, উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন, একজন ভেটেনারি সার্জন আছেন, আবার এলডিডিপি প্রকল্প থেকে আর একজন ডিবিএম ডাক্তার ওখানে নিয়োগ পেয়েছেন। ইউটিউবে, ফেসবুকে, আমার বিশেষ করে মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখতে পারলাম যে অনেকেই সাজেস্ট করছে যে ব্রয়লার খাবার দিয়ে গরু মোটা করুন। আপনি কি এটা করেছেন বা এটা সমঝোতা বলছেন? এটা আমার চেয়ে তো ভালো করতে পারবো স্যার, যেহেতু স্যার আছে, স্যারকে না, জিজ্ঞেস করুন। স্যারও বলবে, আপনার অভিজ্ঞতা থেকে বলেন। আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো মুরগির খাবার আমি গরুরে খাওয়াবো কেন? মানুষের খাবার আমি গরুরে কেন খাওয়াবো? মুরগি আমি 1.5 মাস বিক্রি করবো, গরু তো আমি 1.5 মাসে বিক্রি করবো না। মুরগির 1.5 মাসে তৈরি করার জন্য যে ব্রয়লার ফিডটা তৈরি করা হয়েছে ওটা তো গরুর জন্য তৈরি করা হয় নাই, তাহলে আমি কেন গরুরে খাওয়াবো? আমি তো জেনে শুনে এটা খাওয়াইতে পারবো না। এখন স্যার বলুক। স্যার আপনি বলেন যে এই যে ব্রয়লারের ফিড খাওয়াইয়ে গরু মোটা করুন, এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন একটু জোরে বলুন। আপনারা জানেন যে মানুষের খাবার, বাবু ভাই বললেন মানুষের খাবার কিন্তু আমরা গরুকে দেওয়া যাবে না। ভাত যারা ভাত খাওয়ায়, আবার গরুর খাবার কিন্তু মানুষকে দেওয়া যাবে না। কোনো গরুর খাবার কিন্তু মানুষে খায় না। ঠিক এরকম আপনার ব্রয়লারের জন্য যে ব্যালেন্স, যে খাবার, যে ইনগ্রিডিয়েন্টস যে তৈরি করা হয়, গরুর খাবার তো সেইটা হবে না। গরু এক ধরনের খাবার দিতে হবে, ব্রয়লার এক ধরনের খাবার দিতে হবে। যারা করছে না জেনে করছে, সত্যটা হচ্ছে তারা টোটাল অজ্ঞতার জন্য করছে, অথবা এই সেন্সে করতেছে ব্রয়লার মুরগি তো এটা খেয়ে মুরগি হচ্ছে, গরু মুরগিটা মোটাতে হয় না, তার গ্রোথ হচ্ছে, তার ন্যাচারাল গ্রোথ হচ্ছে। এটা যে খাওয়াতে টোটালি তারা এটা ভুল করে খাওয়াবে। আচ্ছা, এটা গরুরে খাওয়ালে কি গরুর কোনো ক্ষতি হবে নাকি? গরুকে খাওয়ালে সে যে রেজাল্টটা আশা করতেছে সে আশানুরূপ হবে না, তার মিসইউজ হচ্ছে। কারণ এখানে যে পরিমাণ প্রোটিনের গরুর মোটাতার ক্ষেত্রে যে পরিমাণ কার্বোহাইড্রেট দরকার, প্রোটিন দরকার, মিনারেলস দরকার, সেই পরিমাণ তো ওখানে ব্যালেন্সটা না, ইমব্যালেন্স হয়ে যাবে সেখানে। সুতরাং কোনো অবস্থাতেই ব্রয়লারের খাবার গরুকে দেওয়া যাবে না। না, অনেকেই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে যে এরকম ছোট ছোট গরুরে ব্রয়লারের ফিড খাওয়াইয়ে অনেক বড় হয়ে গেছে, তারা অনেক লাভবান হচ্ছে। অনেকেই নাকি এরকম আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি যে ব্রয়লারের ফিড দিয়ে গরু পালন করে কোটিপতি, তাই না? ঠিক এরকম শিরোনাম আমরা টাইটেলও দেখতে পাচ্ছি ইউটিউবে। আপনারা দেখবেন কিছুদিন আগে আমি দেখছি এরকম ষাঁড় গরুকে দঞ্চার বিচে খাওয়াতে বলছে। হ্যাঁ, এগুলো কোথেকে এই তথ্য পাইছে আমার জানা নাই।
এখনো এখন অবশ্য সেটা বলতে মেবি অফ হয়ে গেছে। আপনারা বলতে দেখছেন, ইউটিউবে দেখছেন, দোলচার দিচ্ছে, আপনারা দেখছেন ধান গাছের খাওয়াচ্ছে, ওর নাম কি সাইলেজ করেছে। হ্যাঁ, তো ধান গাছের কি সাইলেজ হবে, বা একটা ভুট্টার যে সাইলেজ হবে বা পাকচুনের যে সাইলেজ হবে সেটা ধান গাছ থেকে হবে? সুতরাং এগুলো হচ্ছে মানুষ তার নিজের মতো করে বলতেছে, ইউটিউবে আসতেছে। এগুলো হচ্ছে আমি মনে করছি শুধু ভাইরাল হওয়ার জন্য এগুলো কাজ করে। ভাইরাল শুধু ভিউ পাওয়ার জন্য একটা এমন একটা মানে দিয়ে আচ্ছা, আপনি যেহেতু খামারি, যেহেতু স্যার বললেন ধনসার বিসি বা ধনসা গাছের তারপরে বললেন ধান গাছের সাইলেস, এটা নিয়ে আপনি কি বলেন খামারি হিসেবে? আমি এগুলো খাওয়াই না, আমি কি বলবো, আমার এগুলো সম্পর্কে জানাই নেই। আমি দঞ্চা বিচি এত বিচি আমি পাবো কই, আর কেন খাওয়াবো? আমার গরুর জন্য তো খাবার আমি পাইতেছি, আমি গমের ভুসি পাইতেছি, আমি আপনার খেসারির ভুসি পাইতেছি, তারপর আমি মসুরের ভুসি পাইতেছি। কিন্তু আপনি আমার ওই যে ব্রয়লার ফিডের ওই প্রশ্নের উত্তরটা তো দিলেন না, আমরা তো অন্য লাইনে চলে গেলাম। যে ব্রয়লার ফিড খাওয়ালে, ব্রয়লার ফিড দিয়ে তো অনেকেই বলছে যে অনেক নাকি মোটাতাজাকরণ হয়, মোটা হয় গরু, এটা কতটুকু সত্য এবং এই গরুর মাংস মানুষের জন্য কতটা মানে গ্রহণযোগ্য হবে সেটা? ঠিক আছে, আপনি ব্রয়লার খাওয়াতে পারেন, কিন্তু অ্যানিমাল ফিড খাওয়ালে যে উপকৃত হবেন, ব্রয়লার ফিড খাওয়ালে তো সেটা আসবে না। আপনার বিভিন্ন কোম্পানি বের করছে, আপনার যেমন আমি এক নাম ধরিয়ে বলছি যে এসিআই কোম্পানি বের করেছে মিটমোর, সেটা খাওয়াতে পারেন। আপনি কেন অ্যানিমেলের খাবার রেখে আপনি কেন ব্রয়লার ফিড খাবেন? আপনি অ্যাডাল্ট মানুষ, আপনি কি বাচ্চা খাবার খাবেন? আমাদের বাচ্চারা যে 6 মাসের বাচ্চা, মানুষের বাচ্চা যদি যেই পরিমাণটা খাবার খায় সেটা কি অ্যাডাল্ট মানুষ খাবে? আবার অ্যাডাল্ট মানুষ যেটা খায় সেটা কি 6 মাসের বাচ্চারা খাবে? কখনোই না। সুতরাং যার খাবার তাকে দিতে হবে। এটা যারা করছেন না জেনে করছে, সুতরাং যারা খাওয়াচ্ছেন এটা আপনারা জেনে খাওয়াবেন, অযথা পয়সা নষ্ট করবেন না। না, যেহেতু আপনি একজন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে আছেন, আর কয়দিন পরে আপনার প্রমোশনে আপনি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হয়ে যাবেন, তাই না? আপনাদের মানে প্রায় 25-26 বছরের অভিজ্ঞতা, আপনার এই অভিজ্ঞতার আলোকে কোথাও দেখছেন যে ব্রয়লারের যে ফিড খাওয়াইয়ে গরু মূলতাকরণ করলে হয়, বা ওয়ার্ল্ডে কি কোথাও এরকম ইতিহাস আছে কিনা, বা কোনো লিটারেচার আপনারা পাইছেন কিনা, বা কোনো ট্রেনিংয়ে, যে আপনাদের তো ট্রেনিং হয়, আপনাদের অফিসারদের তো ট্রেনিং হয়, বা বিভিন্ন ইস্যু, এরকম কেউ কোনো কিছু দিয়েছে কিনা, কোনো ফাইন্ডিংস? না, আমরা যারা উপজেলা থেকে, সারা বাংলাদেশ থেকে যারা ভেটেরিনারিয়ান আছি, আমরা কেউ এই ধরনের ট্রেনিং, আমরা প্রতি বছরই অনেক ট্রেনিং দিয়ে থাকি। কোথাও এই ধরনের কিন্তু বলা নাই যে ব্রয়লারের ফিড দিয়ে আপনি মোটাতাজা করবেন। আপনি শুধুমাত্র কাঁচা ঘাস খাওয়াতে মোটাতাজা করতে পারেন। সুতরাং মোটাতাজা যে কোনোভাবে করা যায়, কিন্তু যে পরিমাণ আপনার রেজাল্ট আসার কথা, যেভাবে মোটাতাজা হওয়ার কথা সেভাবে হবে না, অনেক মিস ইউজ হবে, আমরা অযথা টাকা নষ্ট করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশ দিয়ে ঘেরা, তার দিয়ে ঘেরা, তা আমরা এই তার দিয়ে ঘিরে এখানে আমাদের এই তারেক আজিজ ভাই কি করেন সেটা আমরা একটু জানবো। তারেক আজিজ ভাই, এই জায়গাটা ঘিরে রাখছেন কেন? এটা ঘিরে রাখছি মূলত হচ্ছে আমার গরুগুলারে ছাইরা দেওয়ার জন্য। ছেড়ে রাখলে ওরা একটু দৌড়াদৌড়ি করে, ওদের এক্সারসাইজের প্রয়োজন হয়, ওইটার জন্যই মূলত এটা করা আর কি। এখানে কি ধরনের গরুগুলো ছাড়েন? আমার গাভী এবং বাছুর। কোন সময় কোনগুলো ছাড়েন? আমার যখন গাভীগুলো সকালবেলা দুধ দোহানো শেষ হয়, দুধ দোহানো শেষে আমরা এগুলোর এইখানে এনে ছেড়ে দিই গাভীগুলো। কতক্ষণ থাকে এখানে 2 ঘন্টা 3 ঘন্টা থাকে, যখন প্রচুর রৌদ্রটা বাইরে যায় তখন নিয়ে যায়। ওই সকালের রৌদ্রটা শরীরে দেওয়ার পরেই নিয়ে চলে যায়। লাভ কি হয়? এত করে লাভ হয়, গরুগুলো প্রতিদিন একটা হাঁটা চলা করে মাটির মধ্যে, সারাক্ষণ পাকার মধ্যে থাকতে থাকতে ওদের খুরের মধ্যে সমস্যা হয়। মাটির মধ্যে হাঁটা চলাচলতি করলে ওদের শরীরটাও ভালো থাকে, আর ব্যায়ামের তো প্রয়োজন আছে, ওইটাই আর কি। ফ্রিজিয়ান গরু মাটিতে আসলে মাটি খুঁড়ে কাদা টাদা লেগে যায়, আর ক্ষতি হয় না? না না, ক্ষতি হয় না। ওটা আপনার যদি এখন তো রৌদ্র, সকালবেলা যদি আমি দেখাইতে পারতাম তাহলে দেখতেন মানে ওরা কত পছন্দ করে এটা। আসলে লাফালাফি করে? হ্যাঁ, অনেক লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, এখান থেকে ঘাস নেয়, ঘাস খায়। ধরেন এখানে আপনি কি প্রেগনেন্ট গরু ছাড়েন নাকি ছাড়েন? প্রেগনেন্ট গরু সারি, যেগুলো দেখা গেছে যে মানে প্রেগনেন্সির লাস্ট সময়, ওইগুলো সারি না। মূলত আমরা 8 মাস পর্যন্ত গাব থাকলে সারি, এর পরবর্তীতে আর সারি না। এইখানে ছেড়ে কি আপনার কোনো ক্ষতি হয়েছে কখনো? না, এইখানে ছাড়ার পরে আমার আজ অব্দি কোনো ক্ষতি হয়নি। তো এখন গরু আরো ভালো থাকে। জাস্ট ক্ষতি হওয়ার মধ্যে একটাই হয়েছে, এর আগে যখন আমি রেলিংটা দেই নাই তখন আমি গরু ছাড়ছিলাম। ছাড়ার পরে কি হয়েছে, ওই নিচে গিয়া ঘাস টাস খাইয়ে আসছে, 2-3 দিন পর থেকে শরীরের মধ্যে আঠালি হয়েছে। ওই বাইরে কিছু গরু থাকে তো, ওই যে প্রান্তিক খামারিদের, ওইখান থেকে মনে হয় হয়তো আসতে পারে। তারপরে আমি আর নিচে ছাড়ি না, রেলিং করে নিয়েছি যেন আমার এইদিকে আর বাইরে কোনো গরু না আসতে পারে। বাছুরগুলো ছাড়েন কখন? বাছুরগুলো ওই যে গাভীগুলার যখন ঢুকাই দেই তারপরে বাছুরগুলো ছেড়ে দিই।
বাছুরের লাভ কি হয়? বাছুরের লাভ এই যে সেম এক্সারসাইজ করে, দৌড়াদৌড়ি করে, এখান থেকে ঘাস খাইতেছে, লাফালাফি করতেছে, মানে শরীরের এক্সারসাইজ হইতেছে। এতে কি ওদের লাভ হবে এতে করে নাকি কি হবে? হয়, ওদের কখনো পেটের মধ্যে গ্যাস প্রবলেম হয় না, হাঁটা চলা করার জন্য, আর ওদের পায়ের খুরগুলোও ভালো থাকে। তা আপনি এরকম বাউন্ডারি করে এখানে গরু উন্মুক্ত হয়ে ছেড়ে দেওয়ার জন্য কি পরামর্শ দেন? আমি পরামর্শ দিতেছি, যাদের যদি সামর্থ্য থাকে এবং জায়গা থাকে, অবশ্যই গরুগুলারে একটু ছাইড়া দেওয়া প্রয়োজন। গরু হাঁটা চলা করলে আমরা তো গরু পালি, সাধারণত গরু তো ঘরের মধ্যে বন্দি রেখা পাকার উপরে রাখা, এটা কিন্তু গরুর জীবন না। আমরা তো অ্যাকচুয়ালি মানে কারাগারের মধ্যে রাখা যেরকম ওই রকমভাবে পালতেছি। একটা সময় দেখা গেছে ওদেরকে যদি ছাইড়া দেওয়া হয়, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা যদি ওরা হাঁটা চলাচল করে, ওদের পায়ের খুর ভালো থাকে, ওদের শরীর ভালো থাকে, মানে সব দিক দিয়ে বেনিফিট আছে। তাই আমি সবাইরে বলবো, যদি সম্ভব হয় সবার যে একটু জায়গা নিয়ে, হয়তো আমার মতো এত বড় করার দরকার নেই, যাদের আছে তারা তো বড় করতেই পারে, যাদের নাই তারা যদি প্রতিদিন একটু করে হইলো হাঁটাইতে পারে, তাহলে অনেক ভালো হইব গরুর আপনারা জন্য। তো এটা অনেক 21 বছর উপকার। ধরে ডেইরি খামার করেছেন, তো আগে এটা করেন নাই, এখন করছেন কেন? আগে এটা করি নাই বিধায় কিন্তু আমরা অনেক লস খাইছি। দেখা গেছে আমাদের গাভীর পায়ের খুন নষ্ট হয়ে গেছে, একটা গাভী থেকে 2-3 বার বাচ্চা নেওয়ার পরে ওইটা আমরা নিতে পারি নাই। কিন্তু যখন আমরা এইটা ট্রাই করা শুরু করছি, ইনশাল্লাহ আমার ঘরের মধ্যে আমার 2টা গাভী আছে, 8টা বাচ্চা আমার ঘরের ভিতর দিয়েছে। ফ্রিজিয়ান, দেশি না, সাইওয়াল না, ফ্রিজিয়ান গাভী 8টা বাচ্চা আমি মনে হয় সচরাচর দেখি নাই, কিন্তু আমার ঘরে আছে, এখনো গাভী আছে। ওকে, চলুন আমরা আপনার অন্যান্য গরুগুলো একটু দেখি। প্রতিটা কথা কিন্তু আমার মনে ধরেছে, জানি না আপনাদের মনে ধরছে কিনা। যেগুলো আপনাদের মনে ধরবে সেইগুলো নেবেন, আর যেগুলো মনে করবেন যে উনি ব্যাকডেটেড বলেছে সেটা বাদ দিয়ে দেবেন। যদি মনে করেন যে না, আমি যেমন উনার এইখানে দেখেন এই যে গরু দাঁড়ানোর সিট মানে ফাঁকা ফাঁকা রয়েছে, এটা কিন্তু হয় নাই, এখানে কিন্তু সিট মিলাই দিতে হবে, আরও ভালো এখানে আরাম দিতে হবে। এরপরে যে দেখুন আমাদের শেডটা, এটা কিন্তু নিচু আছে, যেহেতু 2001 সালে করা, ওই সময় এটা ভালো ছিল, এখন এটা আমাদের আর চলবে না। উনি আমাকে বলছে যে এই যে গরুর এখান দিয়ে উপর দিয়ে তিনি শাওয়ার দিয়ে দিবেন, গরুর সামনে রক সল্ট ঝুলাই দিবেন, সে কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।